তো অন পেজ এসইও যেহেতু আমরা দেখছিলাম ব্র্যাঙ্ক ম্যাথ দিয়ে, তো এখানে আমরা অন পেজ এসইওর চেকলিস্টে একটু ম্যানুয়ালি দেখি যে অন পেজ এসইওর মধ্যে কি কি কাজ থাকতে পারে। প্রথম কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। তো কিওয়ার্ড রিসার্চ আমরা সবাই করতে পারি। দ্বিতীয় কাজ হচ্ছে কন্টেন্ট লেখা সেই কিওয়ার্ডের উপরে, এটাও পারবো। এটা আমরা পারবো না, এটা হচ্ছে কন্টেন্ট রাইটারের কাজ। আমরা কন্টেন্ট অপটিমাইজ করতে পারবো। তো কন্টেন্ট রাইটার যখন কন্টেন্ট আমাদের হাতে লিখে দিবে, লিখে দেওয়ার পরে আমাদের কন্টেন্ট অপটিমাইজেশনের কাজ চলে আসবে। তো যখন আমরা কন্টেন্টটা পাবলিশ করব আমাদের ওয়েবসাইটে, তো ওয়েবসাইটে কন্টেন্টটা পাবলিশ করার আগে আমাদের প্রথমে ওয়েবসাইটের টাইটেল, তারপর ওয়েবসাইটের মেটা, ওয়েবসাইটের কিওয়ার্ড, এই সমস্ত জিনিস অপটিমাইজ করতে হবে। মনে আছে আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে টাইটেল ফিক্স করছিলাম, টাইটেলের লেংথ কত হবে দিছিলাম, টাইটেলের মধ্যে কিওয়ার্ড বসালাম, মেটা কি ডিসক্রিপশনের মধ্যেও কিওয়ার্ড বসালাম। কিওয়ার্ড প্রমিনেন্স হচ্ছে যে প্রথম মানে কন্টেন্টের প্রথম দিকে কিওয়ার্ড আছে কিনা, হ্যাঁ, এটা হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্সি। তো আমরা কন্টেন্টের প্রথম যে দেশীয় ওয়ার্ড আছে সেই দেশীয় ওয়ার্ডের মধ্যে আমরা কিওয়ার্ড বসাইছিলাম, তাই না? কন্টেন্টের শুরুতেই তো কিওয়ার্ড বসাই দিলাম। তারপর কিওয়ার্ডের ডেনসিটি মানে কিওয়ার্ডের ঘনত্ব। আহ, আমরা জানি যে 1000 ওয়ার্ডের আর্টিকেল হলে আমরা আমাদের কিওয়ার্ডটা সর্বোচ্চ 5 থেকে 10 বার রিপিট করতে পারবো, তাই না? এটা আমরা র্যাঙ্ক ম্যাথে দেখছিলাম, র্যাঙ্ক ম্যাথ সাজেস্ট করে যে আর কতবার বসাতে হবে কিওয়ার্ডটা। ইউআরএল অপটিমাইজেশন মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের পেজের যে ইউআরএলটা হবে বা আপনি যে পোস্ট করছেন সেই পোস্টের যে ইউআরএলটা হবে সেই ইউআরএলটা অপটিমাইজড কিনা, মানে ইউআরএল এর মধ্যে কিওয়ার্ড আছে কিনা এই জিনিসটা আপনার ফিক্স করতে হবে। ইন্টারনাল লিঙ্ক দিতে হবে, এক্সটার্নাল লিঙ্ক দিতে হবে। ইন্টারনাল লিঙ্ক মানে একটা সাইটের ভেতরেই একটা পেজের সাথে আরেকটা পেজের কানেকশন, আর এক্সটার্নাল লিঙ্ক মানে হচ্ছে একটা সাইটের সাথে অন্য কোনো সাইট কানেক্ট করলে সেটাকে বলবো হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। ইমেজ অপটিমাইজেশন, আমরা যখন ইমেজ দিতাম আমাদের কন্টেন্টের মধ্যে তখন আমরা ইমেজটার মধ্যে অল্টার ট্যাগ বসাই দিতাম, তার মানে আমরা ইমেজটা অপটিমাইজ করে ফেলতাম। যদি কখনো আপনাদেরকে এরকম কাজ আমি দিয়ে বলি যে এই সাইটের মধ্যে 100টা ইমেজ আছে, এই 100টা ইমেজ অপটিমাইজ করে ফেলেন, তাহলে আপনারা বুঝবেন যে আমি ইমেজগুলোর মধ্যে অল্টার কিওয়ার্ড বসাতে বলছি। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে অল্টার কিওয়ার্ডটা কোথা থেকে পাবো, কি অল্টার কিওয়ার্ড বসাবো? তো অল্টার কিওয়ার্ডটা জাস্ট আপনি ইয়ে করবেন, কি বলে, কন্টেন্টের সাথে মিল রেখে দিতে হবে অল্টার কিওয়ার্ড, ঠিক আছে? কন্টেন্ট এবং ইমিডিয়েট হেডিং। সো ধরেন একটা হেডিং দেওয়া আছে, হেডিং এর নিচে একটা ছোট কন্টেন্ট, তারপরে ইমেজ, তাহলে ইমেজের রিনেমটা অবশ্যই ওই হেডিং এর সাথে মিল রেখে হবে, তাই না? ওই কন্টেন্টের সাথে মিল রেখে অবশ্যই ইমেজের অল্টার ট্যাগ হবে, কিওয়ার্ড আর অল্টার ট্যাগ সবসময় কিওয়ার্ড হবে। তো এই যে এই অপটিমাইজেশনটাই একটু ভালোভাবে গাইড আকারে লেখা আছে আমার এই ইয়ার মধ্যে। দেখেন এখানে অন পেজ অপটিমাইজেশন গাইড, এখানে মেক অ্যাট লিস্ট 3 to 5 আর্টিকেল রেডি, 3 থেকে 5টা আর্টিকেল প্রথমে আপনাকে লিখে নিতে হবে, তারপর হচ্ছে কন্টেন্টের বেসিক অপটিমাইজেশন করতে হবে। তারপর কন্টেন্টের বেসিক অপটিমাইজেশন করতে হবে, যেমন মেটা ডিসক্রিপশন, পারমালিঙ্ক, ট্যাগ, এগুলো। তারপরে আর্টিকেলটা পাবলিশ করতে হবে, তারপরে টেকনিক্যাল এর দিকে যাইতে হবে, হ্যাঁ? তো এই কয়েকটা কাজ। তা এখানে আর্টিকেল পাবলিশ করার জন্য আরো সুন্দরভাবে লেখা আছে যে আপনার আর্টিকেলের যে ইউআরএলটা হবে, ইউআরএলটা এভাবে হবে, মানে আপনার ওয়েবসাইটের domain.com হাইফেন ফোকাস কিওয়ার্ড এইভাবে যেন ইউআরএলটা হয়, এটা খেয়াল রাখতে হবে। টাইটেল ট্যাগ, টাইটেল কেমন হবে? বিগিন ইওর টাইটেল উইথ ইওর কিওয়ার্ড ফ্রেজ, মানে আপনার কিওয়ার্ড দিয়েই আপনার টাইটেলটা শুরু করতে হবে। আর টাইটেলটা হবে হচ্ছে এরকম, এই যে এক্সাম্পল টাইটেল, একটা মানে পাইপ, তারপরে ব্র্যান্ড নেম, হ্যাঁ, যেমন এখানে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, ব্র্যান্ড, তারপরে হাইফেন দিয়ে সরি পাইপ দিয়ে আমার এখানে নাম ক্রিয়েটিভ, ঠিক আছে? এইভাবে হবে টাইটেলটা। টাইটেলটা 50 থেকে 70 ক্যারেক্টারের উপরে হওয়া যাবে না। তারপর মেক শিওর ইউর টাইটেল ইজ ইউনিক, আপনার টাইটেল যেন ইউনিক হয়। কারণ হতে পারে আপনার সাইটে অনেকগুলো পেজ আছে, 30 থেকে 40টা পেজ আছে, এখন সবগুলো পেজের টাইটেল আপনি সেম দিয়ে রাখছেন, এটা কিন্তু সার্চ ইঞ্জিন বুঝতে পারবে না যে কোন জিনিসটা কিসের। গুগলের যে রোবট আছে ও কিন্তু এই টাইটেল আর মেটা ডিসক্রিপশন এই দুটো জিনিস পড়েই কিন্তু কন্টেন্টটাকে বুঝতে পারে যে আসলে কন্টেন্ট কিসের উপরে, কোন বিষয়ের উপরে কন্টেন্ট বুঝতে পারে। মেক শিওর ইওর টাইটেল ইজ ইউনিক, আচ্ছা এটা তো বললাম। নো ডুপ্লিকেট টাইটেল ইন ইওর ওয়েব পেজ সো ইউ ক্যান মডিফাই টাইট, যদি কোনো ডুপ্লিকেট টাইটেল থাকে তাহলে আপনি
একটার সাথে আরেকটা আলাদা করতে পারেন এই ধরনের কিছু এক্সটেনশন বা এক্সট্রা ওয়ার্ড লাগায়া, হ্যাঁ, বিভিন্ন রকমের কথাবার্তা অ্যাড করে আপনি টাইটেল গুলো আলাদা করতে পারেন, যদিও একদম সেম হওয়ার পসিবিলিটি থাকে তখন। যেমন ধরেন ই কমার্স ওয়েবসাইট গুলোতে যখন প্রোডাক্ট গুলো আমরা দেখি তখন সেম প্রোডাক্ট থাকে, কিন্তু সেম প্রোডাক্ট গুলোর টাইটেল কিন্তু সেম হয় অনেক সময়, অনেকে সেম দিয়ে ফেলে, আসলে সেম তার দরকার নেই। অ্যাটলিস্ট প্রত্যেকটা প্রোডাক্টের টাইটেল সেম হলো, মডেল নাম্বার তো আলাদা, অ্যাটলিস্ট মডেল নাম্বার দিয়ে হলেও টাইটেল গুলো আলাদা করেন, ঠিক আছে? তারপর এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন কি এটা তো আপনারা জানেন, যে একটা ওয়েবসাইটের নিচ দিয়ে যে শর্ট ডিসক্রিপশন দেখা যায় সার্চ স্নাইপেটে গুগলে, সেই ডিসক্রিপশনটাকেই বলা হচ্ছে মেটা ডিসক্রিপশন। এটা 160 ক্যারেক্টার হবে সর্বোচ্চ, এর বেশি হবে না। আর মেটা ডিসক্রিপশনে আমাদের কিওয়ার্ডটা যেন থাকে, ফোকাস কিওয়ার্ডটা যেন মেটা ডিসক্রিপশনে থাকে, সেটা আমাদের ইনশিওর করতে হবে। কিওয়ার্ড ডেনসিটি, আওয়ার কিওয়ার্ড ডেনসিটি বিটুইন 0.5 থেকে 2% and make it normal। মানে হচ্ছে যে আপনার 1000 ওয়ার্ডের যদি আর্টিকেল হয়, আপনি সর্বোচ্চ আপনার কিওয়ার্ডটা 5 বার থেকে 20 বার পর্যন্ত ব্যবহার করতে পারবেন, এবং এটাকে একবার নর্মাল করবেন, মানে একবারে বেশি রিপিট করেন না, তখন কিন্তু এখানে ঝামেলা হয়ে যেতে পারে। ইফ ইউ নিড ইউ ক্যান বোল্ড দ্য ফোকাস কিওয়ার্ড। অবশ্যই আপনার যদি দরকার হয় আপনি ফোকাস কিওয়ার্ডকে বোল্ড করে দিবেন। বোল্ড করে দেওয়ার একটা সুবিধা হচ্ছে যে সার্চ ইঞ্জিনে যে রোবট আছে, সেই রোবটকে আমরা সহজে বুঝাই দিতে পারি যে আসলে আমার ফোকাস কিওয়ার্ড গুলো কোনগুলো। বুঝা গেছে? কেউ কিছু বলবেন? হ্যালো? তারপর ইন্টারনাল লিঙ্ক করতে হবে। লিঙ্ক টার্গেটেড কিওয়ার্ড অ্যাজ অ্যাঙ্কর টেক্সট টু আদার পেজ অফ ইউর ওয়েবসাইট। মানে একটা পেজের সাথে আরেকটা পেজ দিয়ে আপনি আপনার সাইটকে কানেক্ট করবেন, কিন্তু টার্গেটেড কিওয়ার্ড দিয়ে কানেক্ট করবেন। আর ম্যাক্সিমাম 4 থেকে 5টা ইন্টারনাল লিঙ্ক করবেন 1000 ওয়ার্ডের আর্টিকেলে, এর বেশি করার দরকার নেই। ওকে, ইউজ সিঙ্গেল কিওয়ার্ড। Image optimization, rename image title file, image file name and with your keyword and add image alter tag। তাহলে ইমেজ অপটিমাইজেশনের কাজ কিন্তু দুইটা, একটা হচ্ছে ইমেজটা প্রথমে আমার কিওয়ার্ড দিয়ে রিনেম করে নিব, দ্বিতীয়ত সেই ইমেজটা আপলোড করার সময় ইমেজের মধ্যে অল্টারনেটিভ ট্যাগ দিব। তারপর কিওয়ার্ড প্রমিনেন্সি কি, মেক শিওর হাউ ক্লোজ দ্য বিগিনিং অফ পেজ টাইটেল ট্যাগ, হেডিং ট্যাগ, h1 h2 h3 and meta description where keyword phrase is placed। মানে হচ্ছে যে টাইটেলের শুরুতে কিওয়ার্ড দিবেন কিনা, হেডিং এর শুরুতে কিওয়ার্ড দিবেন কিনা, মেটা ডেসক্রিপশনের শুরুতে কিওয়ার্ড দিবেন কিনা, এবং আপনার কন্টেন্টের শুরুতে কিওয়ার্ড আছে কিনা। ঠিক আছে, এটাই। enables use your keyword once in the first 150 words because Google put more weight on the first 100 to 150 words। ওকে, মানে প্রথম 100 থেকে 150 ওয়ার্ডে গুগল খুব বেশি ভ্যালু দেয়, এই প্রথম 100 থেকে 150 ওয়ার্ডের, মানে কন্টেন্টের শুরুটাকে গুগল খুব ভ্যালু দেয়। তো এই কারণে আমরা কন্টেন্টের শুরুতে কিওয়ার্ডটা প্লেস করে রাখার চেষ্টা করব, যেন আমাদের সাইটটা, মানে আমাদের ওয়েব পেজটা যেন খুব সহজে গুগলের র্যাঙ্কে আসে, সেই জন্য। ওকে, আচ্ছা, সোশ্যাল শেয়ার আইকনটা আমাদের দিতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। রিসেন্ট গুগল অ্যালগোরিদম আপডেটের মধ্যে গুগল বলছে যে একটা কন্টেন্ট যতটা না চমকপ্রদ হতে হবে, একটা কন্টেন্ট ততটা সুন্দর সাজাইতে হবে, এবং সেই কন্টেন্টটা যেন মানুষ শেয়ার করে সেদিকেও খেয়াল রাখতে হবে। মানে কন্টেন্টটা শেয়ার হচ্ছে কিনা গুগল সেটাও দেখবে। সো র্যাঙ্কের ক্ষেত্রে গুগল কন্টেন্ট পপুলারিটিকেও খুব গুরুত্ব দিচ্ছে। ঠিক আছে, মানে কন্টেন্টটা পপুলার কিনা, আপনি কন্টেন্টের কোয়ালিটি খুবই ভালো করলেন, কিন্তু কন্টেন্টটা পপুলার কিনা সেটাও গুরুত্বপূর্ণ। এই জন্য সাইটের মধ্যে আমরা যখন সাইট ডিজাইন ডেভেলপ করব, তখন সাইটের মধ্যে আমরা সোশ্যাল শেয়ার আইকন রেখে দেবো, যেন ওই কন্টেন্টটা পড়ে কন্টেন্টের নিচের দিকে এসে সে শেয়ার বাটন দেখতে পায়, এবং সেখান থেকে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন সব জায়গায় শেয়ার করার একটা অপশন থাকে, ক্লিক করে যেন শেয়ার হয়ে যায়। ওকে, তো আমি একটু অন পেজ এসইওটা রিভিউ করলাম আপনাদের সুবিধার্থে। আমরা এই জিনিসগুলো অটোমেটিক্যালি করছিলাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ দিয়ে। হ্যাঁ, তো এখানে ম্যানুয়ালি খুব সুন্দরভাবে লেখা আছে প্রত্যেকটা নিয়ম। তো যদি কারোর র্যাঙ্ক ম্যাথ থেকে না বুঝতে পারে, র্যাঙ্ক ম্যাথ থেকে যদি দুর্বলতা থাকে, তাহলে এই জিনিসগুলো পড়ে পড়ে আপনি নিজেই একটা কন্টেন্ট অপটিমাইজ করে ফেলতে পারবেন, মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর মধ্যে নিয়ে অপটিমাইজ করে ফেলতে পারবেন। আপনার র্যাঙ্ক ম্যাথে যাওয়ার প্রয়োজন হবে না, যদি এই জিনিসগুলো আপনি স্টাডি ভালোভাবে করতে পারেন। ঠিক আছে,
এখন দেখেন নিচের দিকে আসি, এটা হচ্ছে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও কি আমাদের এখন জানতে হবে। আমরা মোটামুটি অন পেজ এসইওটা শেষ করে ফেলছি। তো টেকনিক্যাল এসইও হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের টেকনিক্যাল পার্ট, ওকে, যেটা কিনা এত গুরুত্বপূর্ণ পার্ট। যদি আমরা একটু ঠিকঠাক ভাবে এটা না করতে পারি, যদি কোনো রকমের সমস্যা আমাদের সাইটের মধ্যে হয়ে থাকে, তাহলে দিস ক্যান মেক অর ব্রেক ইওর সাইট র্যাঙ্কিং। তাহলে এটা আমার সাইটের র্যাঙ্কিং মেকও করবে, আবার আমার সাইটের র্যাঙ্ক যে কোনো সময় ব্রেকও করে ফেলতে পারে। ঠিক আছে? ফরচুনেটলি ফিক্সিং টেকনিক্যাল এসইও প্রবলেম ইজন্ট দ্যাট হার্ড, স্পেশালি ইফ ইউ ফলো দ্য আইটেমস অন দিস চেকলিস্ট। তো আমি এখানে একটা টেকনিক্যাল এসইও চেকলিস্ট দিয়ে দিছি। যদি এই টেকনিক্যাল এসইও চেকলিস্টটা ভালোভাবে ফলো করা যায়, তাহলে আশা করি যে টেকনিক্যাল এসইও সমস্যাগুলো সাইটে থাকবে না। Technical SEO refers to the process of optimizing your website for crawling and indexing phase. মানে হচ্ছে যে ক্রলিং এন্ড ইন্ডেক্সিং ফেজ বলতে বোঝানো হচ্ছে যে গুগল রোবট যখন আমাদের সাইটে এসে আমাদের সাইটটা ভিজিট করে এই ভিজিট করার প্রক্রিয়াকে বলা হয় ক্রাউলিং, এবং ভিজিট করে যখন তার ডাটাবেজে আমাদের কন্টেন্ট গুলো নিয়ে নেয়, এটাকে বলা হয় হচ্ছে ইন্ডেক্সিং। ওকে, এটা নিয়ে আমি আপনাদের সাথে মনে হয় ফার্স্ট ক্লাসে আলোচনা করছি, এবং পরপর দুইবার আলোচনা করা হয়েছে, মানে রিভিউ ক্লাসে আবারও বলছি এই সমস্ত বিষয় নিয়ে। তো এগুলো আপনার মাথার মধ্যে থাকা উচিত। এখন আমরা দেখি যে উইথ টেকনিক্যাল এসইও ইউ ক্যান হেল্প সার্চ ইঞ্জিন অ্যাক্সেস, ক্রল, ইন্টারাপ্ট অ্যান্ড ইন্ডেক্স ইউর ওয়েবসাইট উইদাউট এনি প্রবলেমস। তো যে কোনো রকমের সমস্যা ছাড়া আপনার ওয়েবসাইট ক্রল করবে, ইন্টারাপ্ট করবে। ইন্টারাপ্ট মানে বোঝানো হচ্ছে যে সে তার যখন যেখানে যে পেজের মধ্যে খুশি সেই পেজের মধ্যে যাবে এবং সেই পেজটা সে ইন্ডেক্স করতে পারবে। এখন চিন্তা করেন যে আপনার সাইটের মধ্যে বিভিন্ন রকম টেকনিক্যাল প্রবলেম আছে, যে প্রবলেমগুলোর কারণে আপনার সাইটের মধ্যে গুগলের উপর ঢুকতে পারছে না, বা ঢোকার পরে সেখানে গিয়ে দেখতেছে 4040 আছে, 404 পেজ আছে, ব্রোকেন ইউআরএল আছে, তারপরে আপনার পেজের এইচটিটিপি রেসপন্স ঠিক নাই, আপনার এখানে রেসপন্স 200 আসার কথা, যেখানে রেসপন্স আসতেছে আপনার 300, বা 3 উপরে আসতেছে রেসপন্স, বা 404 আসতেছে, 502 ব্যাড গেটওয়ে আসতেছে, বিভিন্ন রকম প্রবলেম, বা রেসপন্স নিচ্ছে না সাইট, বা সার্ভার থেকে সার্ভার রেসপন্স নাই, এরকম সমস্যা যখন আপনার সাইটের মধ্যে থাকবে, সাইটটা লোড নিচ্ছে না, লোড টাইম অনেক কম মনে করেন যে সাইট দেওয়ার পরে, সাইট ওপেন করার পরে 5 মিনিট পরে সাইট ওপেন হচ্ছে। তো এই সমস্ত সমস্যা দেখলে গুগল রোবট কিন্তু ওই সাইটের মধ্যে ঢুকবেও না, ঢুকে কিন্তু ক্রাউল করতে গিয়ে তারও সমস্যা হবে। একজন ভিজিটর তো সাইটের মধ্যে ঢুকলে বিরক্ত হবেই, ঠিক ক্রলারে যখন ক্রাউল করতে যাবে তখন তার কাছে এটা মানে ব্যাড ইমপ্রেশন হিসেবে সেই সাইটটাকে সে নিবে আর কি, বা সাইটটাকে সে ব্যাড লিস্ট করে নিয়ে নিবে। ঠিক আছে? যার কারণে এই টেকনিক্যাল এসইওর ইস্যু গুলো ফিক্স করা দরকার। এখন ধরেন যে আমার যে সাইটটা আছে, আমার সাইটের মধ্যে আসলে খুব গোপন একটা কথা বলি, সেটা হচ্ছে আমার সাইটে অন পেজ এসইও আর টেকনিক্যাল এসইও করেই গুগলে র্যাঙ্কে আসছে, বুঝছেন? আমার কিন্তু অফ পেজ এসইও করতে হয়নি, জাস্ট এটুকু করেই র্যাঙ্কে চলে আসছে। তারপরে এই যে এই সাইটটা দেখতে পাচ্ছেন, গ্রুপ বাই, এটা আমি আপনাদের দেখাচ্ছি, গ্রুপ বাই এসইও বা গ্রুপ বাই এসইও যাই লেখেন না কেন, সবকিছু লিখে আমার সাইটে চলে আসে। তো এই যে এই সাইটটা কিন্তু অন পেজ এসইও করে, শুধু র্যাঙ্ক করা অন পেজ, অনলি অন পেজ আর টেকনিক্যালি। হ্যাঁ, এই কথা জোরে বলা যাবে না। কেটে আসতেছে? আচ্ছা, না আমি তখন আসতেই বলছি, মানে শুনতে পারেন নাই। ওকে, তাহলে টেকনিক্যাল এসইও বুঝতে পারছেন যে টেকনিক্যাল এসইও হচ্ছে একটা টেকনিক্যাল পার্ট। তো আমরা তাহলে একটু দেখে আসি যে কোন কোন পার্ট হচ্ছে সেই টেকনিক্যাল পার্ট। আচ্ছা, তো আমরা একটু দেখে আসি যে কোন কোন পার্ট সেই টেকনিক্যাল পার্ট। এখানে লিস্ট দেওয়া আছে। লিস্ট মানে হচ্ছে যে মানে একটা লিস্ট আর কি, যেটা মানে আইটেম গুলো লিস্ট, যে কি কি কাজ করতে হবে সেই জিনিসটা। তো সব সময় আমাদের এসইও এর কাজ করি, আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, আর যে কোনো কাজ করি, প্রত্যেকটা কাজ করার আগে আমাদের হচ্ছে এই চেক লিস্টটা করে নিতে হবে যে আসলে কি কি কাজ করব। ঠিক আছে? কি কি কাজ করব এটা আমাদের সবসময় চেক লিস্ট করে নিতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে একটা পিপিটি ছিল, এটা পিপিটি পিডিএফ এ কনভার্ট করার পরে টাইটেলটা ভেঙে গেছে, যার কারণে এই লেখার সাথে এটা মিশে গেছে। যাই হোক, এটা আমরা পিপিটি নিলে ঠিক হয়ে যাবে। ওকে, ভেরিফাই গুগল সার্চ কনসোল। প্রথম কথা হচ্ছে ভেরিফাই গুগল সার্চ কনসোল, এটা হচ্ছে টেকনিক্যাল এসইওর ফার্স্ট পার্ট। তো আমরা আমাদের ওয়েবসাইটটা সার্চ কনসোলে ভেরিফাই করছি, তাই না? আচ্ছা, তারপর আইডেন্টিফাই ক্রল ইরর।
আমাদের কোথায় কোথায় ক্রলিং এরর আছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা সার্চ চলে যাই, এই সমস্ত জিনিস আমরা মানে ম্যাক্সিমাম জিনিস আমরা সার্চ কনসোল থেকেই মানে জানতে পারবো যে কোথায় কোন ক্রলিং এরর আছে না আছে এই সমস্ত বিষয়। তো এই যে দেখেন সার্চ কনসোলের মধ্যে এখানে কভারেজ পার্ট আছে, এই কভারেজ পার্টটাই হচ্ছে ক্রলিং এরর পার্ট। ওকে, এটা হচ্ছে clippingsource.com, দেখেন একটা এরর আছে আর বাকি 69টা পেজ ভ্যালিড। তার মানে এই সাইটে টোটাল 70টা ইউআরএল আছে, তার মধ্যে একটা ইউআরএল এর সমস্যা আর বাকি 59টা ইউআরএল ঠিক আছে। ওকে, তাহলে এখানে নিচে দেখে দেখেন কোন ইউআরএল এর সমস্যা সেটাও বলে দিচ্ছে, সাবমিটেড ইউআরএল ব্লক বাই রোবট টিএক্সটি। আমরা রোবট টিএক্সটি কতদিন দেখছি না, রোবট টিএক্সটি দিয়ে কি করে, একটা পেজ ব্লক করে, তাই না? তো এখানে দেখা যাচ্ছে যে একটা পেজ নাকি রোবট টিএক্সটি দিয়ে অ্যাফেক্টেড। তো কোন পেজটা দেখি, সেই পেজটা হচ্ছে ব্লক পেজ। আসলেই কি রোবট টিএক্সটি দিয়ে অ্যাফেক্টেড? আমি এটা চেক করার জন্য জাস্ট এটা কপি করব, কপি করে এখানে ইন্সপেক্ট ইউআরএল এ হ্যাঁ ইউআরএল এ ক্লিক করব, করে এখানে ইন্টার দিব। দিলে গুগল আমার এই পেজটার জন্য ডাটা রিট্রাইভ করবে, ডাটা রিট্রাইভ করে বলবে যে ইউআরএল, এই ইউআরএলটা গুগলে আছে কিনা। গুগল বলতেছে ইউআরএল ইজ নট গুগল অর ইন্ডেক্সিং এরর। দেখছেন, আসলেই ইন্ডেক্সিং এরর আছে। এবং এই এইটা নাকি রোবট টিএসটি দিয়ে ব্লক করা, সাবমিটেড ইউআরএল ব্লকড বাই রোবট টিএসটি। তাহলে এটা কিন্তু সাইটের জন্য সমস্যা, কারণ একটা সাইটের ব্লক পার্ট খুব ইম্পর্টেন্ট পার্ট। তো এই ব্লক পার্টটা রোবট টিএসটি দিয়ে বন্ধ করে রাখার কোনো যুক্তি নাই। রোবট টিএসটি দিয়ে বন্ধ করে রাখা লাগে হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন পেজ, তারপরে হচ্ছে ডাব্লিউপি কি বলে, ডাব্লিউপি কেস, ডাব্লিউপি ট্যাগ, তারপরে হচ্ছে আপনার আরো যেকোনো পেজ, আপনি কার্ড পেজ, ক্লাউড পেজ, এগুলো সবকিছু বন্ধ করে রাখতে পারেন। সো কার্ড পেজ মানুষের সামনে শো করাবে না, ক্লাউড পেজ মানুষের সামনে শো করাবে না, কিন্তু ব্লক পেজটা কিন্তু সাইট খুব ইম্পর্টেন্ট একটা পেজ। এইটা ক্রলিং এরর হয়ে আছে, বুঝছেন? তাহলে এই ক্রলিং এররটা কিন্তু, আচ্ছা বাকিরা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা সবাই একটু বলেন তো। শুনতে পাচ্ছেন না? নেটওয়ার্কের সমস্যা, মানে এখানে সাউন্ড কম ছিল আমার এইখানে না, ওই যে ইয়ে আছে, মানে কারেন্ট চলে গেছে, বুঝছেন? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমার ল্যাপটপের চার্জ অবস্থা খারাপ, 23% চলছে। এই কারণেই কেটে কেটে আসতেছে, কিছু করার নাই, কারেন্টের সাথে তো আমরা আর কিছু করতে পারি না, তাই না? তো কারেন্ট চলে গেলে তো ব্রডব্যান্ড ইন্টারনেটও চলে যায়, তো সেখানে তো কাজ কন্টিনিউ করতেছে, এটাই বড় কিছু। মেক শিওর ইয়োর সাইট ইজ মোবাইল ফ্রেন্ডলি। আচ্ছা এটা বুঝতে পারছেন যে সাইটটা মধ্যে ক্রলিং এরর কভারেজ ইস্যুগুলো বের করে দিবে এই টেকনিক্যাল ইস্যুর মাধ্যমে গুগল সার্চ কনসোল। এগুলো কিন্তু সব টেকনিক্যাল ইস্যুর পার্ট। তো এখন কথা হচ্ছে যে এটা তাহলে ফিক্স করব কিভাবে? এটা ফিক্স করার জন্য আমি আসলে একটু চেষ্টা করে দেখতে পারি যে আসলে রোবট সৃষ্টি দিয়ে ব্লক মানে বন্ধ করা কিনা। তাহলে এটা আমি করার জন্য রোবটস ডট টিএক্সটি এটা লিখে আমি সার্চ করব। সার্চ করার পরে দেখেন অ্যালো করা আছে অ্যাডমিন এজ এ স্পেস, আর ডিসেবল করা আছে ডব্লিউপি অ্যাডমিন সিজিআই বিন ট্যাগ ক্যাটাগরি ব্লক। এই যে দেখছেন, ইন্টারনেটের কারণে। এটা শুনতে পাচ্ছেন না, ইন্টারনেটের কারণে, ইন্টারনেট ফ্লাকচুয়েট করতেছে, কারেন্ট চলে গেলে এরকম হয়। আচ্ছা দেখেন ব্লক দেখছেন, গতদিন যারা রোবট টিএক্সটি বুঝেন নাই তারা আবার দেখেন, রোবট টিএক্সটিটা হচ্ছে যে আমরা কোনো পেজ ব্লক করে রাখতে পারি সার্চ ইঞ্জিন রোবটের জন্য। সার্চ ইঞ্জিন রোবট আমাদের এই পেজের মধ্যে ঢুকতে পারবে না। তো এখানে বলতেছে ইউআরএল ইজ নট ইন গুগল, ক্লিপিং চয়েসের রোবট টেক্সটি তে ব্লকটা
বন্ধ করা আছে, বুঝতে পারছেন? তো এটা আসলে বন্ধ করার কোনো যুক্তি নাই। আমি জানি না আমার ক্লায়েন্ট কেন এই কাজটা করছে। তো আমি তাকে এই ব্যাপারে নক করব, যেন সে এটা দ্রুত ফিক্স করে ফেলে। আচ্ছা, তারপরে ফিক্স ব্রোকেন লিঙ্ক। আপনার সাইটের মধ্যে কিন্তু ব্রোকেন লিঙ্ক থাকতে পারে, ভাঙা লিঙ্ক থাকতে পারে, ঠিক আছে? যেমন আমার সাইটে কিন্তু আমার সাইটে কিন্তু অনেকগুলো ব্রোকেন লিঙ্ক ধরা পড়ছে সেদিন। আমি নিজেও জানি না, আমার ক্রিয়েটিভ নিলামের মধ্যে কিছু কিছু ব্রোকেন লিঙ্ক ধরা পড়ছে, যে লিঙ্ক গুলো 404। ওকে, তো আমি লিঙ্কগুলো ফিক্স করে ফেলবো খুব রিসেন্ট, ঠিক আছে? আমি সাইটটা ডিজাইন করার সময় তো আমি কোনো ব্রোকেন লিঙ্ক রাখি নাই, তারপর কিভাবে যেন ব্রোকেন লিঙ্ক গুলো চলে আসছে মানে সামহাউ। অনেক সময় দেখা যাচ্ছে অনেক পেজ আমি বানাইছি, আবার অনেক পেজ ভেঙে ফেলছি, তো ওই বানানো পেজ গুলো হয়তো বা গুগল ইন্ডেক্স হয়ে গেছিল, যার কারণে এগুলা পরবর্তীতে ব্রোকেন হিসেবে ধরা পড়তেছে। আচ্ছা, তো সিকিউর ইউর সাইট ইউর উইথ এইচটিটিপিএস, এটাও কিন্তু একটা টেকনিক্যাল পার্ট। এইচটিটিপিএস তো বুঝেন, এই যে এটা এসএসএল। এসএসএল হচ্ছে সিকিউর সকেট লেয়ার। সিকিউর সকেট লেয়ারটা যখন আপনার সাইটের মধ্যে বসাবেন, ইনস্টল করবেন, তখন আপনার সাইটে এরকম সিকিউর দেখাবে। তার মানে আপনি এইচটিটিপিএস রিডাইরেক্ট হচ্ছে আপনার সাইট। তো রিডাইরেক্ট কিন্তু 4 ধরনের আছে, তাই না? একটা হচ্ছে এইচটিটিপি, একটা হচ্ছে এইচটিটিপিএস, একটা হচ্ছে এইচটিটিপি ডাব্লিউডাব্লিউ, আর একটা হচ্ছে এইচটিটিপিএস ডাব্লিউডাব্লিউ, তাই না? এই 4টা ভার্সন আছে। তো আপনার সাইটটা কোন ভার্সনে রিডাইরেক্ট করলে বেটার হয়, সেটা হচ্ছে এইচটিটিপিএস ভার্সনে রিডাইরেক্ট করলে বেটার হয়, তাই না? তো হতে পারে শুধু এইচটিটিপিএস, বা হতে পারে এইচটিটিপিএস ডাব্লিউডাব্লিউ, কোন একটাতে আপনি রিডাইরেক্ট করাতে পারেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে? এখানে যেগুলো দেখতেছেন সবগুলো এইচটিটিপিএস রিডাইরেক্ট করানো, একটা শুধু এইচটিটিপিএস ডাব্লিউডাব্লিউ রিডাইরেক্ট করানো। দেখেন যে ল্যাপটপের সাইটটা অ্যাপস টু সফট, এটাও এইচটিটিপিএস ডাব্লিউডাব্লিউ রিডাইরেক্ট করানো। বাট বাকিগুলো দেখেন সবগুলো এইচটিটিপিএস, শুধু এইটা একটা ভার্সন আলাদা। এই ভার্সনটা একটু আলাদা আছে, এই ভার্সনটা আলাদা, এই ভার্সনটা আলাদা, এগুলো ডাব্লিউডাব্লিউ রিডাইরেক্ট করানো। সো সমস্যা নেই, এইচটিটিপিএস হলেই হবে, বাট একটাতে দেখেন এইচটিটিপি ডাব্লিউডাব্লিউ করানো আছে, এটা কিন্তু খারাপ। এটা এইচটিটিপিএস করাতে হবে, ঠিক আছে? এই যে এইচটিটিপিএস, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু ঠিক নাই, এইচটিটিপি ডাব্লিউডাব্লিউ করা, এটা ঠিক নাই, এই ভার্সনটা ঠিক নাই। সো এইচটিটিপিএস আপনার করতেই হবে, এটা হচ্ছে টেকনিক্যাল ইস্যুর পার্ট। এটা না থাকলে সাইটের জন্য কিছুটা হলেও ইফেক্ট পড়বে, ঠিক আছে? তো আপনারা বুঝতে পারছেন যে এসএসএল কি, এইচটিটিপিএস রিডাইরেক্ট কি। যদি আপনি এসএসএল ইনস্টল করেন তাহলে আপনার সাইটটা সিকিউর দেখাবে, আর যদি এসএসএল ইনস্টল না করেন তাহলে সিকিউর দেখাবে না। এখন বলতে পারেন যে ভাই এসএসএল কি, এসএসএল কিভাবে ইনস্টল করব? এখন কথা হচ্ছে যে আপনি যখন নেম থেকে হোস্টিং কিনবেন 1 বছরের জন্য, তখন আপনার অটোমেটিক্যালি এসএসএল থাকবে, ওইটার মধ্যে অটোমেটিক্যালি এসএসএল দেওয়া থাকবে, আপনার আর কষ্ট করে এসএসএল ইনস্টল করতে হবে না। চেক ইউর সাইট ইজ লোডিং, চেক চেক ইউর সাইটস লোডিং স্পিড, মানে আপনার সাইটের লোডিং স্পিডটা চেক করতে হবে। তো আমি আগে প্রথমে দেখাই লোডিং স্পিড কিভাবে ফিক্স করে, তাই না? এখানে আমি আমার সাইটের মধ্যে যাচ্ছি, creativepillar.com/wp-admin। একটু ঢুকি দেখি আমার সাইটে আমি ঢুকতে পারি কিনা। আমি তো 2 দিন ধরে আমার সাইটে ঢুকতে পারতেছি না। এই যে আজকে আমার সাইটের মধ্যে ঢুকা যাচ্ছে। তো সাইটের লোডিং টাইম বাড়ানোর জন্য আপনারা ওয়ার্ডপ্রেস এর মধ্যে একটা সিম্পল প্লাগইন ব্যবহার করতে পারেন। সেই প্লাগইন, আমার ল্যাপটপের চার্জার চার্জ শেষের দিকে, একটা প্লাগইন ব্যবহার করতে পারেন। সেই প্লাগইনটার নাম হচ্ছে WP Optimize Pro। ওকে, এই যে দেখেন WP Optimize Pro, এখান থেকে আপনারা চাইলে আপনাদের সাইটটা শুধুভাবে অ্যানালাইসিস করতে পারেন। আমার তো এখানে ফ্রি কোড রিকোয়েস্ট আছে দেখতেছি। আচ্ছা, রান অল সিলেক্ট অপটিমাইজেশনে ক্লিক করলে আমার সাইটটা দেখেন সুন্দরভাবে অপটিমাইজ করে দিবে। ওকে, এই WP Optimize প্রিমিয়াম, এটা আমার সাইটটা সুন্দরভাবে অপটিমাইজ করে দিবে। এই আমার সাইটের পেজ, কুকিজ, এগুলো সবকিছু সে সুন্দর করে অপটিমাইজ, কারেন্ট আসছে আল্লাহ বাঁচালো। তো এগুলো সে সবকিছু কারেন্ট আসছে। আচ্ছা, আপনারা আমার কথা এখন মনে হয় ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, তাই না? হ্যালো? হ্যাঁ, ওই যে কারেন্ট না থাকলে না নেটওয়ার্কটা দুর্বল হয় নাকি আমি জানি না, টাওয়ারেরই সমস্যা হয়ে যায়, নেটওয়ার্কটা ফ্লাকচুয়েট করে, তখন আর কথা শোনা যায় না, এই প্রবলেমটা হয়। দেখেন আমি হ্যাঁ,
রাত্রেবেলায় তো কোনো ঝামেলা থাকে না। হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, তো ডাব্লিউপি অপটিমাইজ হ্যাঁ বলতে হবে। ভেতরে চেপে রাখলে তো হবে না। আপনাদের লাইভ কাজ দিই কেন, যেন আপনারা বুঝে ক্লিয়ার হয়ে প্র্যাকটিস করতে পারেন সেজন্য। তাছাড়া তো লাইভ কাজ সমস্যা নেই, এটা নিয়ে শেষে কথা বলবো নি, ক্লাস শেষে। ক্লাস শেষে কথা বলবো নি এটা নিয়ে, নাকি? আচ্ছা, তো দেখেন যে এটা হচ্ছে ডাব্লিউপি অপটিমাইজ প্রিমিয়াম। এটা দিয়ে সাইটের লোডিং টাইমটা ইমপ্রুভ করা যায়, হ্যাঁ। তো আমি এটা ব্যবহার করার ফলে দেখেন আমার সাইটে কতটুকু ইমপ্রুভমেন্ট আসছে আমি একটু দেখাই। লোডিং টাইম কিভাবে চেক করে বা লোডিং স্পিড কিভাবে চেক করে, এই টুলস এর নাম হচ্ছে জিটি মেট্রিক্স। আপনারা এটা টুলসটার নামটা লিখে রাখতে পারেন, জিটি মেট্রিক্স এর নামটা। কি ব্যাপার, এই সমস্যা তো কোনোদিন আসে নাই, এখন আসতেছে কেন? এটা আইপি অ্যাড্রেস। কি ব্যাপার? আচ্ছা, এই যে এই সাইটের নাম হচ্ছে জিটি মেট্রিক্স, হ্যাঁ। তো এই জিটি মেট্রিক্স দিয়ে ওয়েবসাইটের স্পিড চেক করে, হ্যাঁ। এই যে হাউ ফাস্ট ডাজ ইউর ওয়েবসাইট লোড, মানে আপনার ওয়েবসাইট কতটুকু ফাস্টে লোড নেয়, ফাইন্ড আউট উইথ জিটি মেট্রিক্স। জিটি মেট্রিক্স দিয়ে খুঁজে বের করুন। এখানে আপনার জাস্ট ওয়েবসাইটের ইউআরএলটা সারবেন, সেটা এখানে টেস্ট স্পিডে ক্লিক করবেন। আমার দেখা মতো অনেক ওয়েবসাইট আছে যাদের লোডিং টাইম খুবই খারাপ। তো আমারটাও যে খুব বেশি ভালো তা না। আমারটাতে অনেক ফাইল আছে, অনেক ইমেজ আছে। আমি যথেষ্ট কম রাখার চেষ্টা করি সব সময়, বুঝছেন? যথেষ্ট কম রাখার চেষ্টা করি। এর চেয়ে কম আমি করতে পারবো, কিন্তু আমার আরো আমার সাইট মাত্র 2.6 সেকেন্ডে লোড নেয়। তো আমার সাইটে স্কোর হচ্ছে 95%, আর এটা হচ্ছে 85%। জাস্ট একটা জায়গায় একটু প্রবলেম আছে, ব্যাড রিকোয়েস্ট গুলো আমার হচ্ছে ইয়ে করতে হবে। ডাব্লিউপি একটা ইমেজের মনে হয় ব্যাড রিকোয়েস্ট আছে, এটা হচ্ছে সেই ইমেজ। আমার এখানে স্কোর আরো বেশি ছিল মনে হয় এই ইমেজটার কারণে, যে পেজ নট ফাউন্ড। আমার মনে হয় ইমেজটা ব্রোকেন হয়ে গেছে, ভেঙে গেছে। ইমেজটা ভেঙে যাওয়ার কারণে এই সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, তো দেখছেন, এটা হচ্ছে আমার সাইটের পরিস্থিতি আর কি, হ্যাঁ। তো খুব যে বেশি প্রবলেম আছে তা না। আর এখানে আপনার সাইটটা 3 সেকেন্ডের মধ্যে থাকলেই হবে। 3 সেকেন্ডের মধ্যে লোডিং টাইম থাকলেই হবে। ওকে, বা 3 সেকেন্ডে যদি না রাখতে পারেন অ্যাটলিস্ট 5 সেকেন্ড হলেও রাখবেন। আমি আপনাদেরকে আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট দেখাই, তার সাইটটা দেখলে বুঝতে পারবেন যে আসলে লোডিং টাইম কতটা খারাপ হতে পারে। যদি আমার ক্লায়েন্টের সাইট, কিন্তু কিছু করার নাই, আমি দেখাই দেখেন। আমি তাকে বারবার বলতেছি এইটা ইমপ্রুভ করার জন্য, কিন্তু সে এটা করতে পারতেছে না। ফাইনালি মনে হয় আমার হাত দিতে হবে এটার মধ্যে। কারণ লোডিং টাইমটা যদি বেশি থাকে কতটা খারাপ জানেন? চিন্তা করে দেখেন, নিজের দিক থেকে ফিল করেন। আপনি একটা সাইটে ঢুকছেন, সাইটটা লোড নিতে অনেক দেরি হচ্ছে, কেমন লাগবে বলেন? আপনি তো কতক্ষণ ওয়েট করবেন? মানে 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 50 সেকেন্ড, 1 মিনিট, তারপরে কিন্তু সাইট থেকে বের হয়ে আসবেন আপনি, ঠিক আছে? দেখেন এটা লোডিং টাইমের অবস্থা দেখেন। দেখছেন, 9 সেকেন্ডে সাইট লোড নেয়। তো স্কোর দেখেন একবারে এই যে নিম্নমুখী, কিন্তু খারাপ। 68% স্কোর, যেখানে কিনা 75-এর উপরে রাখতে হবে। এভারেজ স্কোর 75% রাখলে গা ভালো হয়, সেখানে স্কোর 68%। আর এখানে দেখেন কি কি কারণে এই সাইটটা লোড নেয় না, এখানে বলে দিচ্ছে। একটা হচ্ছে যে জাভা স্ক্রিপ্টের সমস্যা আছে, এই যে
প্রিফার পার্সিং অফ জাভাস্ক্রিপ্ট, এগুলো হচ্ছে সেই স্ক্রিপ্ট ফাইল, এবং প্রত্যেকটা স্ক্রিপ্ট হচ্ছে ইউটিউবের ভিডিও স্ক্রিপ্ট। মানে আপনি যখন ইউটিউব ভিডিওটা আপনার ওয়েবসাইটের সাথে ইমবেড করবেন, ইমবেড মানে বুঝেন তো, যে ইউটিউব ভিডিওটা আপনার হোম পেজের সাথে কানেক্ট করবেন, মানে ভিজিটর এসে আপনার ওয়েবসাইটের মধ্যে ইউটিউবের ভিডিও দেখতে পারবে, এই জিনিসটা জাস্ট। আচ্ছা, এখন আমি আবারও বলি শোনেন, ব্যাপারগুলো বুঝতে একটু কষ্ট হতে পারে, হ্যাঁ, এই টেকনিক্যাল এসইওটা একটু কঠিন লাগতে পারে, বা একটু বুঝতে সমস্যা হতে পারে, বাট যখন প্র্যাকটিস করবেন খুবই ভালো লাগবে। কয়েকবার, 2, 3 বার 4 বার প্র্যাকটিস করলে খুবই ভালো লাগবে। আমি এই যে যেভাবে যেভাবে করতেছি লোডিং টাইম গুলো বের করা, ঠিক সেম সেম ভাবে আপনারাও বিভিন্ন সাইটের লোডিং টাইম চেক করবেন, যা মনে আসে তাই, সমস্যা নাই, না নিজের সাইট নাই তো কি হয়েছে। আর আরেকটা কারণে এই সাইটের লোডিং এর সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ইমেজ। দেখেন এখানে এই সমস্ত ইমেজের ইউআরএল দিয়ে দিছে, এই সমস্ত ইমেজের কারণে এই সাইটটা লোড নেয় না। তো এই সমস্ত ইমেজ সাইজ খুবই বড়, এই সাইজগুলো যদি আমরা ছোট করে দিই তাহলে হয়তোবা এই সমস্যাটা চলে যাবে। আর এখানে জাভাস্ক্রিপ্টটা ব্লক করার জন্য আমরা আর কিছু করার নাই, আমাদের হয় এই ভিডিওগুলো সরাই দিতে হবে আমাদের হোম পেজ থেকে, না হয়তো আমাদের এই ভিডিওগুলো একবার টোটালি মানে অপটিমাইজ করে ফেলতে হবে এবং এখান থেকে জাভাস্ক্রিপ্ট রিমুভ করে ফেলতে হবে। এই কাজগুলো হয়তো যদি আমরা করি তাহলেই আমাদের ওয়েবসাইটের এই লোডিং টাইমটা হয়তো এখান থেকে ইমপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ক্লায়েন্টকে অলরেডি বলে দিছি এবং বলে দিব। আমার মনে হয় স্ক্রিনশটটা নিয়ে রাখা উচিত, আমি তাকে পাঠাই দিব নি আজকেই, কারণ এটা তার জানা লাগবে। সাইটটার উপরে খুব বাজে ইফেক্ট পড়বে, তাছাড়া সেটা যত দ্রুত ফিক্স করে দিতে পারবে আমার জন্য তত ভালো। সো লোডিং টাইম যদি বেশি দেখেন ভয় পাওয়ার দরকার নাই, স্ক্রিনশটটা নিয়ে ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন, ক্লায়েন্ট আর ডেভেলপারকে পাঠিয়ে দিবে, তার ডেভেলপার এটা ফিক্স করে ফেলবে, আপনার এখানে কিছু নাই, আপনি জাস্ট চেক করবেন। আচ্ছা, তো এই কয়েকটা বিষয় বুঝতে পারছেন যে কি কি জিনিস টেকনিক্যাল এসইও এর মধ্যে থাকতে পারে। আমি আবারও বলতেছি, প্রথমে গুগল সার্চ কনসোল ভেরিফিকেশন, এটা টেকনিক্যাল এসইও লিস্ট। দ্বিতীয়ত ক্রলিং ইরর, মানে গুগল রোবট সমস্ত পেজ ক্রল করতে পারতেছে কিনা, এটাও টেকনিক্যাল এসইও এর একটা পার্ট। আমার সাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, এটাও টেকনিক্যাল এসইও এর একটা পার্ট। আমার সাইটটার মধ্যে ব্রোকান ইউআরএল আছে, মোবাইল ফ্রেন্ডলি, এটা বুঝতে পারছেন তো। গুগলের কিন্তু অনেক টুল আছে যেটা দিয়ে মোবাইল ফ্রেন্ডলি চেক করা যায়। ঠিক আছে, গুগলে সার্চ করবেন মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট টেস্ট, এভাবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এখানে সাইটটা ফেললেই বলে দিবে যে আপনার সাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা। মোবাইল ফ্রেন্ডলি বলতে বোঝানো হচ্ছে যে আপনার সাইট মোবাইলে ঠিকঠাক মতো ওপেন হয় কিনা। কিছু কিছু সাইট আছে দেখবেন মোবাইল থেকে ওপেন করার পরে পেজ ভেঙে যায়, মেনু ভেঙে যায়, মেনু আসে না, কন্টেন্ট রাইট সাইড দিয়ে বের হয়ে যায়, অর্ধেক কন্টেন্ট পড়া যায়, অর্ধেক কন্টেন্ট পড়া যায় না, ফুটার সেকশন আছে না, ফুটার সেকশনের লিংক গুলোতে ক্লিক করলে কাজ করে না, ই কমার্স সাইট গুলোতে প্রবলেম হয় হচ্ছে ক্যাটাগরি আসে না, ক্যাটাগরি শো করে না, প্রোডাক্ট একটা শো করে মাত্র, এই ধরনের সমস্যা হতে পারে। তো ওই সমস্ত সাইট কিন্তু মোবাইল ফ্রেন্ডলি না। মোবাইল ফ্রেন্ডলি সাইট হচ্ছে যে সাইট ডেস্কটপে যেমন আসে হুবহু সেম জিনিস মোবাইলের মধ্যে সুন্দরভাবে আসবে, ছোট আকারে আসবে কিন্তু সুন্দরভাবে আসবে, সবকিছু সুন্দরভাবে পড়া যাবে। তো মোবাইল ফ্রেন্ডলি চেক করার জন্য গুগলের নিজস্ব টুলই আছে, এখান থেকে চেক করতে পারবেন। তো যদি দেখেন যে সাইটটা মোবাইল ফ্রেন্ডলি না, তাহলে স্ক্রিনশটটা নিয়ে ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন, দিয়ে বলবেন যে আপনার ডেভেলপারকে দিয়ে দ্রুত সাইটটা মোবাইল ফ্রেন্ডলি করায় নেন। এটা ডেভেলপারের মাথা ব্যথা, সে বুঝবে যে সাইট কিভাবে মোবাইল ফ্রেন্ডলি করতে হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখেন এই পার্টটার নাম হচ্ছে ইউজ স্কিমা মার্কআপ। আমরা লোডিং স্পিডটা দেখলাম, এখন দেখি হচ্ছে ইউজ স্কিমা মার্কআপ, এটা হচ্ছে সাইটের টেকনিক্যাল এসইওর একটা পার্ট। তো স্কিমা মার্কআপ কিভাবে কাজ করে, স্কিমা মার্কআপ কি, এটা নিয়ে আপনাদের আজকে ক্লাসটা হয়তো বা অনেক সময় চলে যাবে। তারপরে পরবর্তীতে কালকে আবার আমরা এই বাকি জিনিসগুলো আলোচনা করবো। ঠিক আছে, যেহেতু টেকনিক্যাল এসইও অনেক বড় একটা পার্ট, এবং এই আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে এটা বলতে পারি যে আপনারা ইউটিউবে অথবা মানে গুগলে তো এগুলো সবকিছু আছে, গুগল থেকে আপনাকে সার্চ করে বের করতে হবে, এছাড়া আপনি পাবেন না। এছাড়া আপনারা ইউটিউবে যদি কোনো ভিডিও দেখেন যে ভিডিওর মধ্যে এসইও শেখানো হচ্ছে বা ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো শেখানো হচ্ছে পুরোপুরি ভাবে, সেখানে টেকনিক্যাল এসইও এইভাবে কেউ আলোচনা করবে না। কারণ এই প্রত্যেকটা বিষয় হচ্ছে একটা সেনসিটিভ বিষয়, এবং এই বিষয়গুলো
কেউই এইভাবে চেকলিস্ট করে আপনার সাথে আলোচনা করবে না। সো এখন যেভাবে বলতেছি একটু কষ্ট হলেও বুঝে নেন, এগুলো কাজে লাগবে ভবিষ্যতে। সে ধরেন আপনি এসইও করলেন না, আপনার কাছে এসইও ভালো লাগে না, ঠিক আছে, ভালো লাগে না বাদ, কিন্তু আপনার যেহেতু ডিজিটাল মার্কেটিং করতেছেন, সবার তো ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইট যদি করেন, তাহলে আপনার ওয়েবসাইট নিয়ে মার্কেটিংও করতে হবে। মার্কেটিং করতে যায় আপনি এই সমস্যার সম্মুখীন হবেনই, মানে গ্যারান্টি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। যাদের ওয়েবসাইট আছে তাদের এই সমস্যাগুলো আছে। মানে মানুষের যেরকম বয়স বেশি হলে প্রেশার হয়, ডায়াবেটিস হয়, কমন বিষয়, ঠিক এরকম মনে করেন যে এই ওয়েবসাইটেরও যখন বয়স বেশি হবে, ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। সো এই সমস্ত প্রবলেম আপনার মানে থাকবে, এই প্রবলেম গুলো ফিক্স করাই লাগবে। ফিক্স না করলে হবে না, এগুলোর সাথে আপনার পরিচিত হওয়াই লাগবে। মাফ নাই, কোনোভাবেই মাফ নাই। এখন পার পেয়ে গেলে ভবিষ্যতে যদি সাইট বানান পার পাবেন না। আর সাইট যদি গুগলে নিয়ে আসতে চান তাহলে তো কথাই নাই, এগুলোতে প্রত্যেকটা ব্যাপারে আপনার একবারে ডিটেলস এ টু জেড পড়তে হবে। এটা আমিও পড়ছিলাম, আমার কাছেও খুব তিতো লাগছিল, ভাল লাগে নাই। না, আমিও পড়ছিলাম, পড়তে 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 করতে 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 তারপরে এখন মনে করেন এসে আর এগুলো কোনো ব্যাপার মনে হয় না। ঠিক আছে, তো দেখেন আমি স্কিমা মার্কআপটা আজকে বুঝাই দিই, এবং আজকে ক্লাসের মধ্যে আপনাদের স্কিমা মার্কআপের কাজও দিব আমি। আপনারা স্কিমা মার্কআপ ক্রিয়েট করবেন, আমি একটা সাইটের ইউআরএল দিব, সেই সাইটের প্রত্যেক পেজের জন্য আপনারা ধরে ধরে স্কিমা মার্কআপ বানায় ফেলবেন। ওকে, তো প্রথমে আগে পরিচয় করে দিই যে স্কিমা কি, স্কিমা কাকে বলে, স্কিমা কি ধরনের হতে পারে। আচ্ছা, কেউ কি কিছু বলছে? আচ্ছা, তো আমরা একটু স্কিমা মার্কআপ লিখে গুগলে সার্চ দিই। সার্চ দিলে আমরা হয়তো ওয়েবসাইটটা পেয়ে যাব। তো দেখেন এই যে এটা হচ্ছে স্কিমা মার্কআপের যে ওয়েবসাইট আছে সেটা। তো দেখেন স্কিমা মার্কআপ ইজ এ কোড। তাহলে আপনারা বুঝছেন যে স্কিমা মার্কআপ কি। এখানে আসি আমরা। স্কিমা মার্কআপ হচ্ছে এক ধরনের কোড বা সিমান্টিক ভোকাবুলারি that you put on your website to help to search engine return more informative result for users. ওকে, তাহলে আমরা ওয়েবসাইটের যে আমরা সার্চ ইঞ্জিনকে আমাদের ওয়েবসাইট সম্বন্ধে আরো বেশি ইনফরমেশন দেওয়ার জন্য স্কিমা ব্যবহার করব। ঠিক আছে, অথবা ইউজারের সামনে আমাদের সাইটের রেজাল্টটা আরো ইনফরমেটিভ করার জন্য আমরা স্কিমা ব্যবহার করব। ইফ ইউ হ্যাভ এভার ইউজ রিচ স্নাইপেট, আপনি যদি রিচ স্নাইপেট ইউজ করেন, মানে এই স্কিমারই একটা পার্ট হচ্ছে রিচ স্নাইপেট। স্নাইপেট বুঝতে পারছেন? স্নাইপেট হচ্ছে আমরা যখন গুগলে সার্চ করি, করার পরে আমাদের যে এই যে ওয়েবসাইটের যে মানে ইয়েটা, ফিচারটা আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, এইটুকুকেই বলা হয় স্নাইপেট। ঠিক আছে, আমি দেখাই স্নাইপেট কতটুকু। স্নাইপেট হচ্ছে এতটুকু, এই যে এতটুকুকে স্নাইপেট বলে। বুঝতে পারছেন? এতটুকুকে স্নাইপেট বলা হয়। তো এটুকুই হচ্ছে স্নাইপেট। তো এই স্নাইপেট রেজাল্টটা বা এই স্নাইপেটটা আমাদের আসলে একটু চমকপ্রদ করতে হবে, এবং এটার সাথে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন আমরা গুগলের মধ্যে শো করাবো, যেটাকে আমরা বলতেছি রিচ স্নাইপেট। এই স্নাইপেটটার সাথে রিচ স্নাইপেটের মধ্যে অনেক তফাৎ আছে। রিচ স্নাইপেট গুলো কেমন হয় এখানে দেখেন, আমরা একটা ইমেজ ওপেন করলেই বুঝতে পারবো রিচ স্নাইপেট গুলো কেমন হয়। যেমন ধরেন আমরা এই ইমেজটা ওপেন করতেছি, এই ইমেজটা দেখছেন এখানে রেজাল্টটা, এই যে এই রেজাল্টটা কিন্তু রিচ স্নাইপেট, হ্যাঁ এটা রিচ স্নাইপেট, বাট এই নিচে যেটা দেখতেছেন এটা কিন্তু রিচ স্নাইপেট না। এই যে নিচেরটা কিন্তু রিচ স্নাইপেট না, বাট এটা রিচ স্নাইপেট, এটা রিচ স্নাইপেট। তো এটা রিচ স্নাইপেট হলো না, এই দুইটা কেন হলো? কারণ হচ্ছে দেখেন এখানে এক্সট্রা দুইটা ইনফরমেশন আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে রেটিং, এই যে রেটিং, মানে এই কন্টেন্টটার রেটিং, এই কন্টেন্টটার ভোট। দ্বিতীয়ত আছে হচ্ছে এই কন্টেন্টটা, এই যে নিচেরটা দেখেন এটা ইন স্টকে আছে কিনা এবং এটা প্রাইস। এই দুটো ইনফরমেশনই কিন্তু এক্সট্রা, যেটা কিন্তু এই নিচেরটার মধ্যে নাই, বাট এই উপরের দুইটার মধ্যে আছে। তার মানে উপরের দুইটার স্নাইপেট হচ্ছে রিচ, বা এই উপরের দুইটা হচ্ছে এটার চেয়ে বেস্ট রেজাল্ট, বেটার রেজাল্ট, যার কারণে এরা দেখেন র্যাঙ্কিং এ উপরে আছে কিন্তু। তো স্কিমা মার্কআপ হচ্ছে সেটাই, যে আমরা আবার কন্টেন্টে চলে যাই। স্কিমা মার্কআপ হচ্ছে সেটাই, যে স্কিমা মার্কআপ ইজ এ কোড দ্যাট ইউ পুট অন ইউর ওয়েবসাইট, যেটা আমাদের ওয়েবসাইটের মধ্যে
পুট করতে হবে টু হেল্প সার্চ ইঞ্জিন, মানে সার্চ ইঞ্জিনকে আমরা হেল্প করব কিসের জন্য? রিটার্ন মোর ইনফরমেটিভ রেজাল্ট, আমাদের সাইটের জন্য আরো ইনফরমেটিভ রেজাল্ট বের করার জন্য। If you ever use rich snippet, you will understand exactly what schema markup is about, all about. আমরা যদি রিচ স্নাইপেট ব্যবহার করি তাহলে আমরা এটা বুঝতে পারবো যে আমার স্কিমা মার্কআপটা আসলে মূলত কিভাবে কাজ করতেছে। তো বিভিন্ন ধরনের স্কিমা হতে পারে, স্কিমা হতে পারে প্রোডাক্টের জন্য, প্রোডাক্টের রিভিউয়ের জন্য, স্কিমা হতে পারে ইভেন্টের জন্য, স্কিমা হতে পারে আর্টিকেলের জন্য, স্কিমা হতে পারে লোকাল বিজনেসের জন্য, হতে পারে অর্গানাইজেশনের জন্য, হতে পারে ওয়েবসাইটের জন্য, হতে পারে পার্সনের জন্য, বা হতে পারে রেসিপির জন্য, হতে পারে রেস্টুরেন্টের জন্য। এরকম আরো অনেক অনেক স্কিমা মার্কআপের সেকশন আছে। তো আপনার ভিডিওর জন্য স্কিমা হতে পারে, সে আপনি ইউটিউবের একটা ভিডিও আপনার সাইটের মধ্যে আপলোড করলেন, সেই ভিডিওর জন্য আপনি স্কিমা বানাতে পারবেন। যখন আপনি ভিডিওর মধ্যে স্কিমা লাগাবেন তখন কেউ ইউটিউবে সার্চ করার পরে আপনার এই ভিডিওর নিচে রিভিউ শো করবে, যেটা কিনা সাধারণ সার্চ ইঞ্জিন সার্চ রেজাল্টে দেখা যায় না। তাহলে স্কিমা মার্কআপ বুঝতে পারছেন যে আপনার অ্যাডভান্স সার্চ রেজাল্টের জন্য স্কিমাটা ব্যবহার করা হয়। ওকে, তো হাউ টু বুস্ট এসইও যে স্কিমা মার্কআপ, এখানে দেখেন নেইল প্যাটেল তার ওয়েবসাইটের মধ্যে স্কিমা মার্কআপ নিয়ে অনেক কথাবার্তা লিখে রাখছে, আপনারা চাইলে এটা ভালোভাবে পুরোপুরি এ টু জেড পড়তে পারেন। আমি আসলে এভাবে পড়ে পড়েই শিখছি। আমি ওই যে একবারে ভিডিও দেখে ইউটিউবে শিখে ফেলছি তা না। এবং মজার ব্যাপার হচ্ছে আপনারা এই স্কিমা মার্কআপের উপরে কোনো ক্লিয়ার ভিডিও ইউটিউবে পাবেন না, এবং কমপ্লিটলি আপনাকে ইউটিউব থেকে এটা করে কেউ দেখাবে না, বা দেখালেও বাংলাতে এইভাবে কেউ বলবে না, হয়তো হিন্দি বা ইংলিশ পাবেন। সেগুলো পড়ে কতটুকু বুঝতে পারবেন আমি আসলে ক্লিয়ার না, ঠিক আছে? সো আমি এটা বলতেছি, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। তো অথবা আরেকটা উপায় আছে, আমার কথা শুনে যদি বুঝতে নাও পারেন, এই যে এই আর্টিকেল গুলো লিস্ট পড়েন মন দিয়ে, তাহলে বুঝতে পারবেন। One of the latest evaluation is SEO is called schema markup. Okay, the new form of organization is one of the most powerful but least utilized form of SEO available today. আচ্ছা, এটুকু আর বললাম না, এটা হচ্ছে প্রথমে দেখতে হবে যে স্কিমা মার্কআপ কি। স্কিমা মার্কআপ ইজ এ কোড দ্যাট শো ইউ পুট ইন ইউর সার্চ ইঞ্জিন রেজাল্ট। ও যেটা লিখছে সেটাই কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে, বা রিসিভ স্নাইপেট বলে এটাকে। এক্সাম্পল অফ লোকাল বিজনেস, এখানে একটা স্কিমা দেখতে পাচ্ছি আমরা, স্কিমাটা লোকাল বিজনেসের স্কিমা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে লোকাল বিজনেসের স্কিমা অন ইভেন্ট শিডিউল পেজ। এটা হচ্ছে ইভেন্টের জন্য স্কিমা করা আছে একটা লোকাল বিজনেসের। এবং নিচ দিয়ে সার্চ স্নাইপেটের নিচে এই ইভেন্টের ডেট গুলো দেখাচ্ছে, দেখছেন? যদি এই স্কিমাটা এই কন্টেন্টের মধ্যে বসানো না থাকতো তাহলে কখনোই এই নিচ দিয়ে এই ইভেন্টের ডেট গুলো শো করতো না, অসম্ভব বিষয়। এই নিচ দিয়ে মেটা ডিসক্রিপশন আসতো এইটুকু জায়গার মধ্যে, কারণ আপনারা দেখছেন যে এই নিচ দিয়ে সবসময় মেটা ডিসক্রিপশন আসে, তাই না? এই যে এরকম ভাবে মেটা ডিসক্রিপশন আসতো, কখনোই এইরকম ইভেন্টের ডেট আসতো না। এই স্কিমা মার্কআপ দেওয়ার ফলেই এই এই ডেট গুলো শো করা যায়। ঠিক আছে? তো স্কিমা টেলস দ্য সার্চ ইঞ্জিন হোয়াট ইওর ডাটা মিনস। স্কিমা আমাদের আরেক বড় হেল্প করে, সেটা হচ্ছে যে চিন্তা করে দেখেন সার্চ ইঞ্জিনের যে রোবটটা আছে, এই রোবটটা আসলে মূলত রোবট, তাই না? তো ও তো অনেক কিছুই বুঝে না, তো ওর তো অনেক কিছুই বুঝে না এই রোবটটা। সো এখন কথা হচ্ছে যে আমাদের কন্টেন্টটা কি রিলেটেড এটা যদি আরো ভালোভাবে সেই রোবটটাকে আমরা বুঝিয়ে দিতে পারি, তাহলে আমাদের কন্টেন্টটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে নিয়ে আসতে এত বেশি সমস্যা হবে না, তাই না? নট জাস্ট হোয়াট ইট সেজ। ওকে, এই আর্টিকেলটা পুরোপুরি ভাবে পড়ে নেবেন। আর স্কিমা ডট মার্কআপ বা স্কিমা মার্কআপ এই কোড গুলো তাহলে কে দেয়? যেহেতু এখানে আমরা দেখলাম যে স্কিমা মার্কআপ ইজ এ কোড, তাহলে এই কোড গুলো আমরা কোথা থেকে পাবো? এই কোড কে দিবে? কিভাবে জেনারেট করে নিয়ে আসবো? বা কোন কোম্পানি এই সার্ভিস গুলো প্রোভাইড করতেছে, যে সার্ভিস গুলো গুগলের স্নাইপেট এডিট করে দিচ্ছে, যে সার্ভিস গুলোর মাধ্যমে আমরা খুব সহজে গুগলের রেজাল্টটা রিচ রেজাল্ট দেখতে পাচ্ছি, যেটা কিনা অন্যান্য রেজাল্টের সাথে হয় না, তাই না? তাহলে এই যে সার্ভিসটা আমাদের দিচ্ছে বা এই যে হেল্পটা আমাদের করতেছে, এই হেল্প যারা করতেছে তাদের নাম হচ্ছে স্কিমা ডট ও আর জি। এটা একটা ওয়েবসাইট, স্কিমা ডট ও আর জি। এখান থেকে আসলে আমরা এই স্কিমার সার্ভিসটা পাচ্ছি। তো এই যে কোড গুলো, যত স্কিমার কোডটা দেখতেছেন, এই কোড গুলো এখান থেকেই সমস্ত কোড জেনারেট করা। ওকে, তো দেখেন এখানে স্কিমা মার্কআপের কোড গুলো বিভিন্ন ধরনের হতে পারে। যেমন আমাদের ওয়েবসাইট আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বানাই, তাই না? বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, বিভিন্ন ধরন আছে।
তাই না? আমরা চাইলে ওয়েবসাইট HTML দিয়ে বানাতে পারি, আমরা চাইলে ওয়েবসাইট XML ভার্সনে বানাতে পারি, ব্লগের যে ভার্সনটা সেটা, আমরা চাইলে ওয়েবসাইট PHP দিয়ে বানাতে পারি, আমরা চাইলে ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারি, বিভিন্ন রকমের ভার্সন আছে কিন্তু। ঠিক এই স্কিমা মার্কআপের কোডেরও বিভিন্ন রকমের ভার্সন আছে, যে স্কিমা ভোকাবুলারি ক্যান বি ইউজড টু ম্যানি ডিফারেন্ট ইনকোডিং, বিভিন্ন রকমের ইনকোডিং সিস্টেম এখানে আছে, ইনক্লুডিং RDFA। তো RDFA হচ্ছে স্কিমা মার্কআপের একটা কোড, মাইক্রোডাটা এটাও একটা কোডের ভার্সন, এবং জেসন এলডি এটাও একটা কোডের ভার্সন। সো স্কিমা মার্কআপের কোডের ভার্সন হচ্ছে তিনটা, একটা হচ্ছে RDFA, একটা হচ্ছে মাইক্রোডাটা, একটা হচ্ছে জেসন এলডি। These vocabularies are cover entities, relationship between entities and action, and can easily be extended for a well documented extension model. এটা হচ্ছে যে আমরা যে কোনো আহ, যে কোনো যে কোনো কন্টেন্টের মধ্যে আমরা যখন এটা ইমপ্লিমেন্ট করব, সেই কন্টেন্টের এন্টিটিটাকে ভিন্ন ভিন্ন ভাবে সে গুগলের কাছে রিপ্রেজেন্ট করবে। ওকে, তো ওভার 10 মিলিয়ন সাইট ইউজ schema.org, মানে ওয়ার্ল্ডে যত ওয়েবসাইট আছে তার মধ্যে 10 মিলিয়নের উপরে ওয়েবসাইট schema.org ব্যবহার করছে, বা স্কিমা মার্কআপ ব্যবহার করছে to their web page and mail message. Okay, many applications from Google, Microsoft, Pinterest, Yandex, and other already use these vocabularies to power rich extensible experience. তার মানে হচ্ছে যে শুধুমাত্র গুগলের জন্য স্কিমা ব্যবহার হয় না, মাইক্রোসফটের জন্য ব্যবহার হয়, পিন্টারেস্টের জন্য ব্যবহার হয়। পিন্টারেস্ট হচ্ছে ইমেজের ওয়েবসাইট, পিন্টারেস্ট ইমেজের সাইটের জন্য কিন্তু স্কিমা ব্যবহার করা হয়। ইয়ান্ডেক্স হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, আপনাদের সাথে আমি ইয়ান্ডেক্স এর পরিচয় করাই দিছি। এটা হচ্ছে একটা রাশিয়ান সার্চ ইঞ্জিন। তো এই ইয়ান্ডেক্স এর জন্য কিন্তু আসলে স্কিমা মার্কআপ ব্যবহার করা হয়, এন্ড আদার্স অলরেডি ইউজ দিস ভোকাবুলারিজ টু পাওয়ার রিচ এক্সটেন্সিবল এক্সপিরিয়েন্স। ওকে, and schemata কিভাবে হয়েছে, founded by Google, Microsoft, Yahoo, and Index, schema.org vocabularies are developed by an open community process um, using the public schema.org slash w3org, এবং এটা মেল লিস্ট হচ্ছে, এখানে গিটহাবে গেলে এই স্কিমা মার্কআপের ডিটেইলস গুলো দেখতে পারবেন। আচ্ছা, এটা একটু বুঝতে কঠিন হচ্ছে না আপনাদের? আচ্ছা বলেন তো, আমার কথা এখন শুনতে পাচ্ছেন ঠিকঠাক মতো? হ্যালো, আচ্ছা বুঝতেছেন? বুঝতেছেন? ট্রাই করতেছেন, আচ্ছা ঠিক আছে। তো এখানে আমরা স্কিমার ওভারভিউটা দেখলাম জাস্ট, মানে স্কিমা কি, স্কিমা মার্কআপের কোড আছে, এই কোডের কি কি ভার্সন হতে পারে, ভার্সনগুলোর নাম আমরা জানলাম। এখন আমরা দেখে আসি যে এই কোডগুলো পাবো কোথায়। এই কোডগুলো পাওয়ার জন্য এই যে দেখেন রাইট সাইডে একটা অপশন আছে, স্কিমাস নামের একটা অপশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমরা এখানে চলে যাব, এখানে আমরা বিভিন্ন রকমের স্কিমা দেখতে পারবো। তো আমি বলছিলাম না যে স্কিমা বিভিন্ন জিনিসের উপর পূর্ণ হতে পারে, যেমন ইভেন্টের স্কিমা, একটু আগে কিন্তু আমরা দেখে আসলাম ইভেন্টের স্কিমা কেমন হয়, যে এরকম হয় ইভেন্ট কয় তারিখে, সেই ডেটগুলো এখানে চলে আসবে। ঠিক যদি আমরা ইভেন্টের স্কিমা আমাদের কন্টেন্টের মধ্যে ব্যবহার করি, তাহলে আমাদের কন্টেন্টটা দেখতে এরকম হবে। তারপরে আমরা যদি হেলথ এন্ড মেডিকেল টাইপ, আপনি হেলথ বা মেডিকেলের জন্য স্কিমা ব্যবহার করতে পারবেন আলাদাভাবে, আপনি অর্গানাইজেশনের জন্য স্কিমা ব্যবহার করতে পারবেন, পার্সনের জন্য স্কিমা ব্যবহার করতে পারবেন। আমার সাইটের মধ্যে কিন্তু পার্সন স্কিমা ব্যবহার করা আছে, বুঝতে পারছেন? আমি আমার সাইটের জন্য যে স্কিমাটা জেনারেট করছি সেটা পার্সন স্কিমা। তো তারপরে পেজ, লোকাল বিজনেস, লোকাল বিজনেসের জন্য আমার সাইটে স্কিমা জেনারেট করা আছে। আমি তিন ধরনের স্কিম আমার সাইটে দিচ্ছি, একটা হচ্ছে লোকাল বিজনেস, একটা হচ্ছে পার্সন, আরে না আর বলবো না, আপনাদের স্ট্র্যাটেজি বলে দিচ্ছি আমি, আপনারা এই কাজগুলো করলে তো আপনারা র্যাঙ্কে চলে আসবেন। আচ্ছা, তারপর হচ্ছে রেস্টুরেন্টের জন্য কিন্তু স্কিমা হতে পারে, তাই না? একটু গুগলে সার্চ করেন এখানে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট নিয়ার মি বা রেস্টুরেন্ট ইন ঢাকা, এভাবে সার্চ করলে হবে। আমি সার্চ করতেছি রেস্টুরেন্ট ইন ঢাকা। দেখেন এভাবে সার্চ করার পরে এই যে ঢাকার মধ্যে রেস্টুরেন্ট গুলো চলে আসলো, এবং এই রেস্টুরেন্ট গুলোর রিভিউ গুলো নিচ দিয়ে দেখা যাবে, এবং কিছু কিছু রেস্টুরেন্ট আছে যেগুলোর রিসিভ স্নাইপেটও আসে। আচ্ছা, একটাও রিসিভ স্নাইপেট ব্যবহার করে না এখানে, ইস, খুব দুঃখ পেলাম। আচ্ছা, তারপর প্রোডাক্টের স্কিমা হয়,
তারপরে রিভিউর স্কিমা হয়, এভারেজ রেটিং হয়, তারপরে অ্যাকশনের স্কিমা হয়, বিভিন্ন রকমের স্কিমা হয়। হ্যাঁ, তারপরে আহ, আরো অনেক অনেক স্কিমা হয়। যেমন আমি আপনাদের একটা কিওয়ার্ড দেবো না, সেটা সার্চ করে দেখছিলাম এখানে হাউ টু কুক, হাউ টু কুক, ধরেন এখানে আমি লিখলাম হাউ টু কুক চিকেন, এটা লিখে সার্চ করলাম। হ্যাঁ, এখানে এখানে অনেকগুলো রেজাল্ট আসবে যেগুলোতে কিন্তু স্কিমা ব্যবহার করা আছে, জানেন? এগুলোর মধ্যে যে রেটিং গুলো শো করতেছে এগুলো কিন্তু স্কিমা ব্যবহার করা আছে এখানে। এবং এটা হচ্ছে রেসিপি স্কিমা, স্কিমার নাম হচ্ছে রেসিপি স্কিমা, বুঝতে পারছেন? এখানে মনে হয় আছে রেসিপি স্কিমাটা, এখানে রিভিউ স্কিমাটাও দেওয়া যাবে অথবা রেসিপিটাও দেওয়া যাবে, ঠিক আছে? তারপরে এই নিচের দিকে দেখেন এই আর্টিকেল গুলোর নিচে এগুলো ভিডিও স্কিমা দেওয়া আছে, রেসিপি স্কিমা দেওয়া আছে, ভিডিও স্কিমা, যে রেটিং কত, রিভিউ কত, এগুলো প্রত্যেকটা স্কিমা মার্কআপের কারণে। কিছু কিছু ইউআরএল আছে দেখবেন যে এই রেটিংটা শো করে না, যেমন এটার মধ্যে দেখেন স্কিমা নাই, তারপরে এটার মধ্যে স্কিমা আছে, এটার মধ্যে নাই, আবার এটার মধ্যে আছে, দেখছেন? বলেন তারিন, বলেন কি বলবেন? সবার কিরকম হচ্ছে? আর না, এটা ওই জন্য না, এটা নেটওয়ার্ক ফ্লাকচুয়েটের কারণে। কিচ্ছু না, এটা নেটওয়ার্ক ফ্লাকচুয়েট, অন্য কোনো কারণ নাই। আচ্ছা দেখেন, আমি এটা লিখে সার্চ করলাম, সার্চ করার পর এই যে রেজাল্টটা দেখতে পাচ্ছি, এই রেজাল্টের মধ্যে কোন কোন পেজে স্কিমা ব্যবহার করা আছে, কোন কোন পেজে স্কিমা ব্যবহার করা নাই, এটা আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। যেমন দেখেন এখানে 3 নাম্বার রেজাল্টের মধ্যে কোনো স্কিমা দেওয়া নাই, শুধু রেজাল্ট। বাট এখানে যারা 1 এবং 2 আছে, দুইজনের রেজাল্টের মধ্যে স্কিমা দেওয়া আছে এবং স্কিমাতে রেটিং শো করতেছে। তাহলে বুঝছেন যে স্কিমা দিলে কি হেল্প হয় আর স্কিমা না দিলে কি হয়, এটুকু তো বুঝছেন, ঠিক আছে? তাহলে আশা করি স্কিমা মার্কআপও বুঝতে পারছেন। তাহলে আমরা কি এখন এটা বলতে পারি না যে এটার চেয়ে স্নাইপেড রিস হচ্ছে এটা, বা এটাকে আমরা এখন কি রিস স্নাইপেড বলতে পারি না? আমরা অবশ্যই এটাকে রিস স্নাইপেড বলতে পারি। তো স্কিমা মার্কআপের কিন্তু অনেকগুলো নাম আছে, একটা হচ্ছে স্ট্রাকচার ডাটা বা জেসন এলডি, যে কোনো কিছু কিন্তু বলতে পারি। সো হতাশ হবেন না যে আমি কি বললাম, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এই স্কিমাটা চাইলে আমরা এখান থেকে জেনারেট করতে পারি। ধরুন আমি এখানে রিভিউর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখেন রিভিউর মধ্যে কি কি শো করাবে, এখানে বলতেছে আইটেমের আইটেম রিভিউ দেখাবে, রিভিউ অ্যাসপেক্ট দেখাবে, রিভিউ বডি দেখাবে, রিভিউ রেটিং দেখাবে, এই জিনিসগুলো দেখাবে। নিচের দিকে যদি যাই তাহলে এইখানে আমরা দেখতে পারবো হচ্ছে কোড, এই যে সেই স্কিমার কোড, এটাই হচ্ছে এই স্কিমা মার্কেটের কোড। এই কোডটা নিয়ে যদি আমরা আমাদের সাইটের মধ্যে বসাই তাহলে আমাদের সাইটেও ওই ঠিক আমরা গুগলে যেমন রিভিউ দেখতে পাইলাম, ঠিক এটার মধ্যে আমরা এরকম রিভিউ আর রেটিং গুলো দেখতে পারবো। এই যে দেখেন এখানে রেটেড 3.5/5, 5-এর মধ্যে 3.5। আর হচ্ছে এটার কত স্টার, এই যে 5 স্টার, সেটা দেখা যাচ্ছে। এবং মেলা ইনফরমেশন। সো এই কোডটাই আমাদেরকে বসাই দিতে হবে আমাদের ওয়েবসাইটের মধ্যে বা আমাদের কন্টেন্টের মধ্যে, তাহলে আমাদের কন্টেন্টটা এই ঠিক সেম ভাবে ইয়ে করবে। এখানে জাস্ট ইনফরমেশন গুলো এডিট করে আমাদের সাইটের ইনফরমেশন গুলো দিয়ে দিব। তো এখান থেকে অনেকে স্কিমা মার্কআপ জেনারেট করতে পারে না, বা এই কোড গুলো অনেকে বুঝতে পারে না, বুঝতে সমস্যা হয়, বা এখানে এসে গুলায় ফেলে কোথা থেকে কি নিব। তো তাদের জন্য একটা বেটার সলিউশন আছে। সেই বেটার সলিউশন হচ্ছে যে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে technicalseo.com, বা এখানে টেকনিক্যাল এসইও লিখে সার্চ করলেই সাইটটা পাওয়া যাবে। এই যে এটা হচ্ছে টেকনিক্যাল, এই যে এটা হচ্ছে technicalseo.com। কই গেল, এই যে
এই technicalseo.com এ আসার পরে এখান থেকে এসইও টুলস এ ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা অপশন হচ্ছে এই স্কিমা জেনারেটর। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখানে স্কিমা জেনারেট করার অপশনটা চলে আসবে। ওকে, তো এখান থেকে মানে সিলেক্ট করবেন যে কি ধরনের স্কিমা আপনি জেনারেট করতে চান। তো দেখেন এখানে অনেক রকমের স্কিমা আছে, আর্টিকেল, ব্রেড ক্রাম্ব, ইভেন্ট। আমরা ইভেন্টের স্কিমা দেখলাম তখন, তাই না? তারপরে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন পেজের জন্য স্কিমা হয়, হাউ টু এই পেজের জন্য স্কিমা হয়, জব পোস্টিং এর জন্য স্কিমা হতে পারে, লোকাল বিজনেসের জন্য স্কিমা হতে পারে, অর্গানাইজেশনের জন্য স্কিমা হতে পারে। আমার সাইটে অর্গানাইজেশনের স্কিমা দেওয়া আছে, হ্যাঁ। পার্সনের জন্য স্কিমা হতে পারে, প্রোডাক্টের জন্য স্কিমা হতে পারে। প্রোডাক্টের স্কিমার মধ্যে কি কি শো করাবে, অফার, অ্যাভারেজ রেটিং, সেই প্রোডাক্টের রিভিউ, এই সমস্ত জিনিসগুলো শো করাতে পারে। রেসিপি, রেসিপিটা কি, রেসিপির জন্য স্কিমা হতে পারে। তো আমরা কিন্তু একটু আগে রেসিপির স্কিমাটা দেখছি, মনে আছে আপনাদের? একটু আগে আমরা সার্চ করছিলাম যে হাউ টু কুক চিকেন, তাই না? তারপরে আমরা অনেকগুলো ভিডিও দেখতে পারলাম। ওই ভিডিওর নিচে যে স্কিমা মার্কআপটা দেওয়া আছে সেটা হচ্ছে, না, আমরা অনেকগুলো গুগলের রেজাল্ট দেখতে পাইছি, রেজাল্টের নিচে যে স্কিমা দেওয়া আছে সেটা রেসিপি স্কিমা, আর ভিডিওর মধ্যে যে স্কিমা দেওয়া আছে সেটা ভিডিও স্কিমা। বলেন, কিছু বলবেন? হ্যালো। আচ্ছা, তারপর ওয়েবসাইটের জন্য স্কিমা মার্কআপ হতে পারে, এটা আপাতত দরকার নেই। তো এখন আমি যে স্কিমা মার্কআপ বানাবো এখন লাইভ, আমি একটা বানাবো, বাকিগুলো আপনাদের বানিয়ে দিতে হবে আমাকে। ওকে, এবং পুরো ক্লাস জুড়ে আমি আপনাদের সাথে ক্লাসে জয়েন থাকবো, আমি কোথাও যাব না আজকে, আমি ক্লাসের মধ্যেই থাকবো। এবং আমি ভিডিওটা এখনই আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, ভিডিওটা রেকর্ড হচ্ছে, যে আমি ভিডিওটা এখনই আপলোড করে দেবো এই ক্লাসের মধ্যে লাইভ, আপনারা ভিডিও দেখে দেখে কাজ করবেন। ওকে, তো এটা কোন সাইটের জন্য আমরা করব স্কিমাটা, বলেন তো? বুঝতেই পারতেছেন যে আমি আমার ক্লায়েন্টের সাইটের জন্য স্কিমা মার্কআপ জেনারেট করব। আমি এই সাইটটার জন্য স্কিমা জেনারেট করব, ডেপ্ট কনসলিডেশন। এই সাইটটা টার্গেটেড কান্ট্রি হচ্ছে টেক্সাস। তো সে টেক্সাসে তার ওয়েবসাইট র্যাঙ্ক করাতে চাচ্ছে, এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এই সাইটের মধ্যে কতগুলো ইউআরএল আছে, কতগুলো পেজ আছে, প্রথমে আমাকে এটা খুঁজে বের করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাইটটা দেখতে একটা প্যারালাক্স ওয়েবসাইটের মতো। সাইটের মধ্যে কোনো আলাদা ইউআরএল বা কোনো আলাদা মানে অপশন এখানে নাই, জাস্ট একটাই ইউআরএল। ওকে, তাহলে আমি এখানে একটাই স্কিমাই জাস্ট এটার জন্য বানাবো। তার আগে আমি একটু করে দেখতে পারি যে এই সাইটের জন্য আলাদাভাবে কোনো স্কিমা জেনারেট করা আছে কিনা। হ্যাঁ, আমার মনে হয় এটা স্কিমা নাই। ঠিক আছে, আমরা স্কিমা জেনারেটই করি নাকি, তাই না? তাহলে আমরা এখানে কি স্কিমা জেনারেট করব বলেন তো? আমরা এটার জন্য লোকাল এসইও স্কিমা জেনারেট করব। জাস্ট এখানে ভিউ লার্জার ম্যাপে ক্লিক করব, করে প্রথমে এর ম্যাপটা বের করব আগে। এই দেখেন, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ম্যাপ। এই যে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ম্যাপ। আমি ম্যাপ প্রথমে বের করলাম। তো
আমরা যদি এখান থেকে লোকাল এসিওর স্কিমা বানাতে যাই তাহলে আমাদের অবশ্যই ম্যাপ লাগবে, অবশ্যই ম্যাপ লাগবে। তো এখান থেকে আমি প্রথমে সার্চ মানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে দেখেন লোকাল বিজনেস সিলেক্ট করব, লোকাল বিজনেসটা সিলেক্ট করলেই লোকাল এসইও স্কিমাটা চলে আসবে। ঠিক আছে? তো এই এই যে যে সাইটটা ক্লায়েন্টের যে ওয়েবসাইট, তার ওয়েবসাইট কি টাইপের সাইট এটা আমাকে এখানে বুঝে নিতে হবে। রিসলভ ক্রেডিট কার্ড ডেট, ওকে, and personal loan in as little as 24 to 8 months. Okay? মূলত এটা হচ্ছে একটা ক্রেডিট কার্ড লোনের ওয়েবসাইট। টেক্সাস ক্রেডিট কনসেশন টেক্সাস। ওকে, তাহলে এখানে বিজনেসের টাইপ সিলেক্ট করি। বিজনেসের টাইপ কি ধরনের সেটা দিতে হবে। এটা টাইপ হবে হচ্ছে ফিনান্সিয়াল সার্ভিস। ঠিক আছে? ফিনান্সিয়াল সার্ভিস। আমি এটাকে আরেকটু মানে ইয়ে করব, মানে আরেকটু স্পেসিফাই করব। ওকে, এটা ব্যাংক অর ক্রেডিট ইউনিয়ন হবে। ঠিক আছে? ব্যাংক অর ক্রেডিট ইউনিয়ন এটা সিলেক্ট করলাম। তাহলে আমি গুগলকে বুঝাই দিলাম যে এই সাইটটা কি ধরনের সাইট। ওকে, তো বিজনেসটা স্পেসিফাই করে দিলাম। এখানে বিজনেসের নাম, নামটা এখানে দেই। আমরা টাইটেল থেকে নামটা নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে এই বিজনেসের নাম, এটা হচ্ছে নাম। এটা হচ্ছে ইমেজের ইউআরএল। ইমেজের ইউআরএল মানে হচ্ছে এই সাইটের লোগোর ইউআরএলটা। তো লোগোর ইউআরএলটা কিভাবে পাবো? জাস্ট এখানে রাইট সাইডে ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করলে লোগোর ইউআরএলটা কপি হয়ে যাবে, এখানে নিয়ে এসে বসাই দেবো, হয়ে গেল। ঠিক আছে? এটা হচ্ছে ইউআরএল। ইউআরএল মানে সাইটের ইউআরএলটা কপি করলাম, ইউআরএলটা কপি করে বসাই দিলাম। এটা হচ্ছে সাইটের ফোন নাম্বারটা। ফোন নাম্বারটা আমরা গুগল ম্যাপ থেকেই পেয়ে যাচ্ছি। এই যে এটা হচ্ছে ফোন নাম্বার। আচ্ছা, এখান থেকে তো এমনি কপি হবে। আচ্ছা, এটা হচ্ছে ফোন নাম্বার। প্রাইস রেঞ্জ, প্রাইস রেঞ্জটা হচ্ছে এখানে বলা আছে মনে হয়। প্রাইস রেঞ্জটা প্রাইস রেঞ্জটা কই যেন দেখলাম আমি। এরা মূলত লোন দেয় আর কি, বিভিন্ন লোকাল কোম্পানিকে এরা লোন দেয়, ব্যাংকের মতো, এনজিওর মতো, যে প্রাক আশা যেরকম ওইরকম। আচ্ছা, এখানে প্রাইস রেঞ্জটা না দিলাম, স্ট্রিট অ্যাড্রেস, সিটি কোড এগুলো দিতে হবে। তাহলে স্ট্রিট অ্যাড্রেস কোনটা? এটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। আর এটার সিটি হচ্ছে আহ, এটা স্যান অ্যান্টনিও। এটা হচ্ছে সিটি। আর জিপ কোড, জিপ কোড কোনটা তাহলে? জিপ কোড হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে জিপ কোড। ঠিক আছে? মানে স্টেটের পরে স্টেট হচ্ছে কি টিএক্স, মানে হচ্ছে টেক্সাস। ওকে, তাহলে কান্ট্রি কোনটা? কান্ট্রি হবে হচ্ছে ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস। আর রিজিয়ন বা প্রভিন্স, প্রভিন্স হবে হচ্ছে টেক্সাস বা এই যে টেক্সাস বা টিএক্স। ওকে, এখন বলতে পারেন আমি টেক্সাস বুঝলাম কিভাবে? এই যে এখানে তো লেখাই আছে টিএক্স। টিএক্স মানে হচ্ছে টেক্সাস। ওকে, তো ইউএসএ তে ওরা স্টেট বা প্রভিন্সের শর্ট ফর্ম ব্যবহার করে। তো কখনো যদি আপনি ফুল ফর্মটা না বুঝতে পারেন, যেমন সিএ তে ওরা ক্যালিফোর্নিয়া বুঝায়,
তারপরে হচ্ছে NY তে ওরা নিউ ইয়র্ক বুঝায়। সো এটা যদি আপনি না বুঝতে পারেন একটু গুগলে সার্চ করবেন তাহলে হবে, বা আসলে এগুলো আপনার নিজের মধ্যে চলে আসবে এক সময় আপনি কাজ করতে করতে। যেমন আমি এখন যে কোনো স্টেট দেখলে বুঝতে পারি, শর্ট ফর্ম দেখলে বুঝতে পারি যেটা কোন ফর্ম বোঝাচ্ছে আসলে, বা কোন স্টেটটা হবে, কোন প্রভিন্স হবে, এটা বুঝতে পারি খুব সহজে। আচ্ছা, এখন হচ্ছে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড। ল্যাটিটিউডটা আমাদের দিতে হবে। ল্যাটিটিউড তাহলে আমরা কোথায় পাবো, লঙ্গিটিউড কোথায় পাবো? এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই না? এখন আমরা কাজ করি, এই যে দেখেন গুগলের যে ম্যাপটা আছে উপরে দেখতে পাচ্ছেন, এই যে এই ম্যাপের এই প্রথম অংশটুকু হচ্ছে ল্যাটিটিউড। ওকে, এইটুকু হচ্ছে ল্যাটিটিউড। আর এই দ্বিতীয় অংশটুকু, হ্যাঁ এটার পরের যে অংশটুকু, এই যে এইটুকু হচ্ছে লঙ্গিটিউড। ওকে, এইটুকু কপি করলাম, তাহলে ল্যাটিটিউড লঙ্গিটিউড আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার এই বিজনেসটা কি 24 আওয়ার ওপেন থাকে? তো এখানে দেখতে হবে যে না, ওপেন না, এটা হচ্ছে খোলা থাকে হচ্ছে আহ শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, সপ্তাহে 7 দিনই খোলা থাকে। এখন এই সেম হবে। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, ওপেনিং আওয়ার, হ্যাঁ হ্যাঁ, ওপেনিং আওয়ারটা ঠিক করি। মন্ডে, সরি মানডেতে খোলা থাকে, মানডেতে খোলা থাকে 7টা থেকে 9টা। 7টা, সমস্যা নেই, আমি ভিডিও দিচ্ছি। 7 AM। কি ব্যাপার? আচ্ছা, বাদ দে এটা, 24 আওয়ারই দিচ্ছি, সমস্যা নেই। এটা পরে ক্লায়েন্ট এডিট করে নেবে, ঠিক আছে? ওরে বলবো নি এটা এডিট করতে, কারণ ওর টাইমটা ওর মতো করে ও এডিট করবে, আমি না। তো এই যে হয়ে গেছে, দেখেন আমাদের স্কিমা। আমরা এখানে যা যা চেঞ্জ করলাম, এই রাইট সাইড দিয়ে সেই চেঞ্জ গুলো কিন্তু কোড আকারে হয়ে গেল। এখন জাস্ট এটা আমরা কপি করব, কপি করে নিয়ে আমাদের কাছে রেখে দিব, রেখে আমরা এটা ক্লায়েন্টকে পাঠিয়ে দিব যে এইটা আপনার ওয়েবসাইটের হেডারের মধ্যে বসায় দেন। ঠিক আছে, ক্লায়েন্টকে পাঠিয়ে দিয়ে বলবো হেডার। আচ্ছা, সরি, এটা হচ্ছে লোকাল স্কিমা, মানে লোকাল বিজনেসের জন্য বানানো স্কিমা এটা, ঠিক আছে? শেষ, এটা ক্লায়েন্টকে দিব, দিয়ে হেডারের মধ্যে বসায় দিতে বলবো। তো এখন অনেকে বলতে পারেন যে ঠিক আছে, কেন দিব এটা, কারণ আমার এই ক্লায়েন্টের যে সাইটটা, এই সাইটটা ওয়ার্ডপ্রেসে করা না। এটা ওয়ার্ডপ্রেসে করা হলে হয়তো বা আমি এই স্কিমাটা করে দিতে মানে বসায় দিতে পারতাম। আর ওয়ার্ডপ্রেসের সাইটগুলোতে আসলে স্কিমা আলাদাভাবে জেনারেট করার প্রয়োজন হয় না, কারণ এই যে র্যাঙ্ক ম্যাথ দেখতে পাচ্ছেন, এই র্যাঙ্ক ম্যাথ অটোমেটিক্যালি স্কিমা বানায় ফেলে, প্রত্যেকটা আর্টিকেলের জন্য স্কিমা বানায়। আমি যদি আমার নিজের যে সাইট আছে ক্রিয়েটিভ নিলয়, আমি আমার সাইটের পেজের মধ্যে যাচ্ছি, পেজের মধ্যে না, সরি, আমি পোস্টগুলোর মধ্যে যাচ্ছি, পেজগুলো দেখানো যাবে না, পোস্টগুলোর মধ্যে গেলাম। এই পোস্টে দেখেন আমি এই যে নিচে দেখছেন, আমার এই পোস্টের ফোকাস কিওয়ার্ডটা র্যাঙ্ক ম্যাথ ধরে নিল, এবং আমার এই পোস্টের জন্য স্কিমাটা অটোমেটিক্যালি সে জেনারেট করে ফেলছে। আমার পোস্টের জন্য সে আর্টিকেল স্কিমা জেনারেট করছে। আর্টিকেল স্কিমা কেমন হয়, আর্টিকেল স্কিমা এখান থেকে আপনারা বানাতে পারবেন। এই যে দেখেন এখান থেকে আর্টিকেল স্কিমা আছে, এই যে আর্টিকেল স্কিমা, জাস্ট আর্টিকেল সিলেক্ট করলে এখানে আর্টিকেল স্কিমা চলে আসবে। আর্টিকেল টাইপ কি ধরনের আর্টিকেল, আপনার যদি নিউজ আর্টিকেল হলে নিউজ আর্টিকেল, ব্লগ পোস্ট হলে ব্লগ পোস্ট, ঠিক আছে, বা শুধু আর্টিকেল হলে শুধু আর্টিকেল। আমি শুধু আর্টিকেলে দিচ্ছি, দিয়ে এখানে আর্টিকেলের ইউআরএল দিবেন, আর্টিকেলের হেডলাইন দিবেন, আর্টিকেলের ইমেজ দিবেন,
দিলেই আর্টিকেলের জন্য স্কিমা জেনারেট হয়ে যাবে। এই স্কিমাটা জাস্ট আপনার পেজের মধ্যে বসাই দিলেই হয়ে যাবে, শেষ। তো ওয়ার্ডপ্রেসে এত কষ্ট করতে হয় না, যদি র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা আপনার ইনস্টল দেওয়া থাকে, সে অটোমেটিক্যালি আর্টিকেল স্কিমা গুলো বানায় ফেলে এবং অটোমেটিক্যালি এটা আপনার সাইটের মধ্যে ডিফল্ট ভাবে সে বসায় রাখবে। সো আপনার স্কিমা নিয়ে কোনো মাথা ব্যথাই নাই যদি র্যাঙ্ক ম্যাথ থাকে। বাট সাইট যদি ওয়ার্ডপ্রেসে না বানানো হয়, যেমন এই যে সাইটটা ওয়ার্ডপ্রেসে বানানো না, তো এটা আমি কি করব তাহলে? এটার জন্য এই যে আমার দেখছেন স্কিমাটা সেভ করতে হলো নোটপ্যাডে। এই স্কিমাটা সেভ করার পরে এই স্কিমাটা আমার এখন ক্লায়েন্টকে পাঠাতে হবে, সে তার সাইটের মধ্যে তার ডেভেলপারদের এটা বসায় দিবে। আমার আর কিন্তু কোনো চিন্তা নাই, সে বসায় দিলে দেখবে, না দিলে না দেখবে। বসায় দিলে তার সাইটের র্যাঙ্ক আমি ইমপ্রুভ করে দিব, না বসায় দিলে তাকে আমি পরে যাই এটা ল্যাকিংস দেখাবো যে আমি তোমাকে স্কিমা দিছিলাম, তুমি তো বসাও নাই, তোমার সাইটের র্যাঙ্কের ইমপ্রুভমেন্ট আমার কাছে কেন চাচ্ছ এখন? আমি যেটা দিছি কাজ করার জন্য তুমি তো সেটা করোই নাই, আমার কাজগুলো তো আমি করছি। তো এই হচ্ছে বিষয়। আর স্কিমা মার্কআপ দিলে র্যাঙ্ক খুব দ্রুত ইমপ্রুভ হয়। আমার সাইটটা আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন যে আমার সাইটটা কত দ্রুত গুগলে উঠে আসছে, তাই না? কত দ্রুত আমার সাইটটা গুগলে উঠে আসছে এটা বুঝতেই পারছেন যে আমার সাইটের মধ্যে আমি প্রত্যেকটা স্কিমা জেনারেট করে রাখছি আমি। আমার র্যাঙ্কটা একটু পড়ে গেছে, হ্যাঁ, আমার এই যে ডোমেইনটাতে একটু সমস্যা হয়েছিল সেদিন, এর কারণে আমার এই র্যাঙ্কটা পড়ে গেছে। আমার র্যাঙ্কটা অনেক উপরে ছিল, আমি একবারে ফল করছি, 5-6 চলে আসছে একবারে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখন তাহলে আমাদের কাজ কি? আমরা এই সাইটের জন্য কিন্তু একটা স্কিমা বানালাম, তাই না? আমি কি স্কিমা বানালাম? লোকাল স্কিমা বানালাম, তাই না? এখন আপনাদের কাজ হচ্ছে এই সাইটের জন্যই আপনারা অর্গানাইজেশন স্কিমা বানাবেন। তাহলে প্রথম টাস্ক আপনাদের লিখে ফেলি। টাস্ক 1, ক্রিয়েট স্কিমা স্কিমা মার্কআপ ফর debtredemption.com। আচ্ছা, কি ধরনের স্কিমা বানাবেন? অর্গানাইজেশন স্কিমা বানাবেন, ঠিক আছে? টাস্ক 2, অর্গানাইজেশন স্কিমা কিভাবে বানানো লাগে এইটা আমি শুধু হিন্টস দিয়ে দিচ্ছি আর দেখাই দিচ্ছি। এখানে যাবেন, এই যে অর্গানাইজেশন সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে অর্গানাইজেশনের টাইপটা দিবেন। এখানে কি ধরনের অর্গানাইজেশন, এখান থেকে ধরেন যে আছেই মনে হয়, এটা একটা এনজিও হতে পারে কিন্তু, ঠিক আছে? অথবা অর্গানাইজেশন টাইপ অর্গানাইজেশনই দিয়ে দিন, ঠিক আছে? তাহলে এখানে আর কিছু স্পেসিফিক করতে হবে না। আর দেখি একটু এনজিও দিয়ে দেখি তো কি আসে। এনজিও দিলে আবার অনেকগুলো টাইপ স্পেসিফিক করতে হতে পারে, না কোনো কিছু স্পেসিফিক করা লাগতেছে না। অর্গানাইজেশন টাইপ অর্গানাইজেশনই দিবেন আর কি। দেওয়ার পরে এখানে কোম্পানির নাম, অল্টারনেটিভ নাম দেওয়ার দরকার নাই। এখানে সাইটের ইউআরএলটা, এখানে সাইটের লোগোর ইউআরএলটা বসাবেন। আর এখানে সোশ্যাল প্রোফাইল গুলো দিবেন। সোশ্যাল প্রোফাইল গুলো কিভাবে খুঁজে বের করতে হয় এটা আমাকে আর জিজ্ঞেস করেন না। এটা খুঁজে বের করার জন্য জাস্ট এভাবে সার্চ দিতে হবে যে ডোমেইন স্পেস ফেসবুক, এভাবে সার্চ দিবেন গুগলে। দিলে এই ডোমেইনের এগেইনস্টে যে ফেসবুক পেজ আছে সেটা চলে আসবে, এই যে চলে আসছে। তাহলে একটা সোশ্যাল প্রোফাইল এখানে পেয়ে গেলেন, সেই সোশ্যাল প্রোফাইলটা এখানে বসায় দিলেন। হুম, এই যে সোশ্যাল প্রোফাইল কি ধরনের? ফেসবুক। তো এখান থেকে ফেসবুকের প্রোফাইলটা বসায় দিবেন, হয়ে গেল। আর একটা কাজ করতে পারেন, এখানে অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করে এখানে কন্ট্যাক্ট ডিটেলসটাও দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এখানে কি ধরনের কন্ট্যাক্ট ডিটেলস দিচ্ছেন? ধরেন যে কাস্টমার সার্ভিস দিয়ে এখানে এরিয়া অফ সার্ভিস, কোথায় সার্ভিস দিচ্ছে, ফোন নাম্বার, এবং এখানে ল্যাঙ্গুয়েজ। আর এখানে হচ্ছে আহ, এটা কি, এটা হচ্ছে টোল ফ্রি নাকি, এখানে কিছু সিলেক্ট করার দরকার নাই। হ্যাঁ, এই কয়েকটা দিতে পারেন, দিলে আরেকটু বেশি ইনফরমেশন হলো স্কিমাটার মধ্যে। আর এখানে তো সোশ্যাল প্রোফাইল গুলো দিবেনই। প্রথমে ফেসবুক দিলেন, ফেসবুক দেওয়ার পর তারপর সেম ভাবে এখান থেকে আবার যদি টুইটারে সিলেক্ট করেন, দেখেন টুইটারের ইউআরএল এর দেওয়ার অপশন চলে আসবে। টুইটারের ইউআরএলটা এভাবে বের করবেন, এখানে লিখবেন টুইটার, লিখলে এটা টুইটার পেজ চলে আসবে, ঠিক আছে? এইভাবে সুন্দরভাবে আমি তো লোকাল স্কিমাটা বানায় দেখালাম, ওকে?
তো ঠিক সেম ভাবে এখানে সুন্দরভাবে আমি যেভাবে দেখালাম এভাবে সুন্দরভাবে স্কিমাটা জেনারেট করবেন, করে এটা কপি করে নোটপ্যাডে সেভ করে রাখবেন, করে গ্রুপে আপলোড দিতে হবে, আমাকে দেখাইতে হবে টাস্ক 1। ঠিক আছে, টাস্ক 1 দেখাইতে হবে আমাকে। টাস্ক 2, 2 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে আমি আরেকটা সাইট দিচ্ছি। সাইটটা তো আমি ভুলেই গেলাম মনে হয়। ইনশাল্লাহ টেকনিক্যাল এসইও কালকে শেষ হয়ে যাবে। একটু কষ্ট হলেও করে নেন, হ্যাঁ, একটু কষ্ট হলেও করেন। আহ, হ্যাঁ, এটার উপরে আর ক্লাস নিতাম না। একবারে এত ডিটেলসে আমি কোনো ক্লাসে বলি নাই স্ক্রিমা মার্কআপ। আপনাদেরই এত ডিটেলস দেখালাম। আমি এ যাবত এত যত ক্লাস নিয়েছি এত ডিটেলসে কারোর সাথে আমি স্কিমা এত ভাঙ্গে আলোচনা করিনি, আপনাদের সাথে যত ভাঙ্গে আলোচনা করলাম। বুঝছেন? মানে আমি স্কিমাটা টুয়ার্ডস দিতে যাইতাম, স্কিমাটা কি দেখাই দিতাম, এখানে এসে স্কিমাটা ক্রিয়েট করে দেখাই দিতাম, শেষ। এর বেশি আর কিছু না। বাট আপনাদের দেখেন আমি পুরো স্কিমা দেখাই দিছি। আবার এটার উপরে যদি ক্লাস নিতে বলেন, ভিডিওটা বারবার দেখবেন তাহলেই হবে। ভিডিওতে কিন্তু এই সমস্যাটা পাবেন না, একবারে ক্লিয়ার ভয়েস পাবেন। সো আমি এখনই ভিডিওটা যেহেতু লাইভ আপলোড করে দিচ্ছি, তো প্রবলেম তো আর থাকার কথা না, তাই না? আচ্ছা, লো মান্থলি প্রোগ্রাম পেমেন্ট, এটা হচ্ছে তার অ্যাফোর্ডেবল কনসিডারেশন। এটাও সেম সাইট, এটাও সেম। তাহলে আপনাদের টাস্ক 2, এটা হচ্ছে, আচ্ছা এই লাইনটা কপি করি। এটার জন্য বানাবেন হচ্ছে ক্রিয়েট লোকাল বিজনেস অ্যান্ড অর্গানাইজেশন স্কিমা মার্কআপ ফর, এই যে এই সাইট, এইটা। ঠিক আছে, তাহলে এই দুইটাই আপাতত থাক। আমার আরো অনেক কিছু দেওয়ার ইচ্ছা ছিল আপনাদের, আরো কাজ। তো যেহেতু বলতেছেন যে বুঝতে কষ্ট হচ্ছে বা অনেক কিছু শুনতে পারেন নাই, তো ঠিক আছে, কাজ আর বাড়াইলাম না, এইটুকুই দিচ্ছি। হ্যাঁ, এইটা আমাকে আজকের দিনের মধ্যে করে দিতে হবে এনি হাউ। লোকাল বিজনেস স্কিমা কিভাবে করতে হয় আমি তো একটু আগে করে দেখাই দিলাম। ও আচ্ছা, আপনাদেরকে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি। আচ্ছা, এটা তো হোমওয়ার্ক, এটা তো এখন আমি আপলোড করে দিই আপনাদেরকে এটার মধ্যে, এবং আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে এটা দিয়ে দিচ্ছি। দুইটা কাজ, কি কি কাজ করবেন সেটা। ওকে। আর সরি, এটা মনে হয় পুরোপুরি যায় নাই। এবার যাবে। হ্যাঁ। আচ্ছা, একটু খেয়াল করেন তো, আমরা একটা স্কিমা বানালাম একটু আগে, তাই না? এই স্কিমাটা ঠিক আছে কিনা বানানো, ঠিকঠাক মতো কাজ করতেছে না, এটা চেক করা দরকার না? এটা চেক করার জন্য এইভাবে সার্চ করবেন, স্ট্রাকচার্ড ডাটা টেস্টিং টুল, এইভাবে সার্চ করবেন। এটা হচ্ছে গুগলের নিজস্ব টুল বা গুগলের নিজস্ব সফটওয়্যার, যেটার মাধ্যমে আপনি এই স্কিমা মার্কআপের কোডটা চেক করে দেখতে পারবেন যে আপনি যা বানাইছেন ঠিক বানাইছেন কিনা। তো এখানে কোড স্নাইপেটে ক্লিক করতে হবে, করে এখানে আপনার যে কোডটা আছে কোডটা পেস্ট করতে হবে, করে রান টেস্টে ক্লিক করতে হবে। করলেই দেখেন এখানে চলে আসবে সেই স্কিমাটা। এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে, ওয়ার্নিংটা হচ্ছে প্রাইস রেঞ্জ। তো আমি প্রাইস রেঞ্জ দেইনি, আমি এটা ব্ল্যাঙ্ক রাখছিলাম, যার কারণে এটা এরকম দেখাচ্ছে। আমি যদি প্রাইস রেঞ্জটা এখানে থেকে সিলেক্ট করে দিই, তাহলে প্রাইস রেঞ্জটা এখানে আর এই ওয়ার্নিংটা শো করবে না, প্রাইস রেঞ্জটা চলে আসবে। তাই জন্য প্রাইস রেঞ্জের কোনো অপশনই নেই। ঠিক আছে। আচ্ছা, বাকি সবকিছু ঠিক আছে। দেখেন আমার ওয়েবসাইটের টাইপ হচ্ছে ব্যাংক অর ক্রেডিট, ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এটা, ওয়েবসাইটের নাম হচ্ছে এটা, ওয়েবসাইটের লোগোর ইমেজ এটা, তারপরে ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এটা, ওয়েবসাইটের টেলিফোন এটা, ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, ওয়েবসাইট কোন কান্ট্রির,
নেম, কান্ট্রির নাম কি, কোন জিওতে এই সার্ভিসটা দেওয়া হচ্ছে, লঙ্গিটিউড কত, ল্যাটিটিউড কত, এবং কোন দিন সপ্তাহে এই সাইটটা খোলা থাকে সেই ডাটাটা। ওকে, তো দেখেন আমাদের স্কিমা মার্কআপটা বানানো ঠিক আছে, ঠিক আছে। সো আমরা এটা ক্লায়েন্টকে দিতে পারবো, নো প্রবলেম। তো আপনারা সবাই এটা ট্রাই করেন, আপনারা স্ট্রাকচার ডাটা দিয়েও এটা চেক করে দেখতে পারেন। ওকে, আমি রেফারেন্স গুলো দিয়ে দিচ্ছি, তাহলে তাহলে আপনাদের জন্য ভালো হবে, আপনারা বুঝতে পারবেন সহজে। হেন্স হেন্স দিয়ে দিই হচ্ছে সেট স্কিমা ফ্রম, এখান থেকে, আর চেক স্কিমা মার্কআপ ফ্রম, এখান থেকে আপনার স্কিমা মার্কআপ চেক করবেন, আর স্কিমা মার্কআপটা হচ্ছে ক্রিয়েট করবেন এখান থেকে ইস technicalseo.com, এখান থেকে আপনারা ক্রিয়েট করবেন। ওকে, আচ্ছা আমি ডিরেক্ট ইউআরএলটাই দিয়ে দিই, তাছাড়া আপনারা অনেকে আবার জায়গায় গুলাই ফেলবেন যে কোন জায়গায় যাবেন কি করবেন, আবার আমার এসইও টুলস, তারপরে স্কিমা জেনারেটর করলাম, এখান থেকে ডিরেক্ট ইউআরএল দিয়ে দিলাম যে কোথা থেকে এটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন বলেন কারোর কি কোনো সমস্যা আছে ক্লাস রিলেটেড?